আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফুজাইল রহমানী। সবাই কেমন আছেন? আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা? তো যে যে কথা বলতে চাই একটু কথা বলতে দেন। শিহাব হোসেন, আমি ভালো আছি। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শিহাব হোসেন, কি খবর আপনার? স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপ- আপনার কি অবস্থা? স্যার আলহামদুলিল্লাহ চলতেছে স্যার, আপনাদের দোয়া স্যার। আচ্ছা, আপনাদের লাস্ট স্যার কি ক্লাস কম কম নিয়েছিলাম? মনে হচ্ছে, তাছাড়া তো সবই ঠিক আছে, আপনিও স্যার ক্লিয়ার। অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো স্যার। আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, লাস্ট আপনাদেরকে আমি কি কি পড়াইছি? আপনাদেরকে কি স্যার কি লাস্ট পড়িয়েছি? স্যার লাস্টে তো পড়িয়েছেন স্যার, এই যে ধ্বনি একটু পড়ালেন স্যার, ধ্বনি ধ্বনি পড়ালেন স্যার, বিরাম চিহ্ন হলো। তো স্যার এগুলো দিয়ে তো ব্যাকরণ স্যার কি শেষ হয়েছে? স্যার ব্যাকরণ স্যার শেষ বলতে স্যার আপনি বলছিলেন যে আরো কিছু নিবেন, স্যার সন্ধির কিছু অংশ নিতে চেয়েছিলেন। ওটা কি স্যার আমি এমনিতে শেষ শেষ হয়েছে স্যার, হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু সন্ধি কি স্যার আমি পরে পরে পড়িয়েছিলাম শুরু বলছিলাম থেকে? স্যার। সন্ধি কি আপনাদেরকে আমি পড়িয়েছিলাম? না স্যার, আপনি পড়েন স্যার, মিলন স্যার একটু পড়িয়েছিল কিন্তু স্যার একটু পুরোটা সম্পূর্ণ হয়নি স্যার। আচ্ছা, আর আমি আপনাদেরকে কোন ক্লাস থেকে শুরু করেছিলাম? স্যার মনে হয় আমাদের পঞ্চম 5 নং ক্লাস থেকে, যমুনা 5-এর 5 নং ক্লাস থেকে মনে হয় আপনাকে পেয়েছিলাম, যদি আচ্ছা, ভুল আসি না করি। আমরা। হ্যাঁ হ্যাঁ, আরেকবার রিপিট করলে ভালো হয় স্যার সব। যদি যদি কোনো মিস্টেক না হয় তাহলে স্যার 5 নম্বর ক্লাস থেকে আমরা আপনাকে পেয়েছিলাম। আচ্ছা, যদি পাঁচের আগে যেগুলো বাকি আছে, সন্ধি বাকি আছে, হ্যাঁ, যদি সম্ভব হয় আমি অফিসে জানাবো এবং বাকি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব, বা অন্য কোনো বেচের সাথে অ্যাড করার চেষ্টা করবো। হ্যাঁ, আলিফ নূরকে একটু দেন। আচ্ছা, আপনার কে কোথা থেকে ক্লাসে জয়েন করেছেন একটু জায়গার নাম লিখবেন আপনাদের। অনেকদিন পরে আপনাদের সাথে আমার ক্লাসে আজকে দেখা। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, বলুন। স্যার, হুম, সন্ধি সন্ধি ক্লাস, নর্ত শর্ত বিধান এগুলো ক্লাস যদি স্যার আপনি একটু করাতেন স্যার, খুব ভালো হতো। এটা কি ব্যাকরণ কি আপনাদেরকে বাকি অংশগুলো শেষ করেছিলাম? জি স্যার, শেষ করেছেন, কিন্তু যেগুলো মিলন স্যার পড়াইছে সেগুলো একটু যদি আপনি বুঝিয়ে দিতেন আমাদের স্যার, খুব ভালো হতো। আচ্ছা, যদি সম্ভব হয় আমি চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা স্যার। আর হচ্ছে এটা একটু অফিসে জানাবেন। নত্যবিধি আচ্ছা। আপনি নিয়েছেন, আপনাদের নাকি নত্যবিধান আমি নিয়েছি, এই কমেন্টে লিখলো। সে লিখছেন নত্যবিধান পড়াইছি আমি। আচ্ছা ঠিক আছে, আসুন। আজকে আমরা পড়বো কি, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগ, বাংলাদেশের এটা কি, বাংলা সাহিত্যের প্রাচীন এবং মধ্যযুগ আজকে আমরা পড়বো। তাহলে আমরা যাব বাংলা সাহিত্যের যুগ বিভাগ। বাংলা সাহিত্য বলতে আমরা কোন বিষয়টুকুগুলোকে বুঝি আমরা এটা একটু দেখবো। দেখুন, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। দেখুন আপনার লেখাটা, আমার স্ক্রিনের লেখাটা আপনি পড়তে পারতেছেন কিনা এটা একটু দেখবেন। এখন পড়া যাচ্ছে কিনা, স্ক্রিনের লেখাটা পড়া যাচ্ছে কি? দেখুন, আপনার কাজ হচ্ছে আজকে ক্লাস তো শাম্মী আক্তার গাজীপুর। শাম্মী আক্তার গাজীপুর কোথায়? আপনি, আপনার নাম পাওয়া যায় না, আপনার শুধু ইয়াটা আসে, মডেলটা আসে। ওকে, আজকে আমরা শুরু করব বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। বাংলা সাহিত্যের যুগ বিভাগগুলো একটু খেয়াল করবো। বাংলা সাহিত্যের যুগ বিভাগ হচ্ছে 650 অথবা 950 সাল থেকে 1200 সাল পর্যন্ত, এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। 1201 থেকে বর্তমান পর্যন্ত, 1201 থেকে বর্তমান পর্যন্ত এই সময়টাকে বলা হয়, সরি, 1201 থেকে 1800 সাল পর্যন্ত এই সময়কে বলা হয় বাংলা সাহিত্যের মধ্যযুগ। বাংলা সাহিত্যের মধ্যযুগ 1800, 1801 থেকে বর্তমান পর্যন্ত এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ। 1901 থেকে বর্তমান পর্যন্ত এই সময়কে বলা হয়, 1901 থেকে বর্তমান পর্যন্ত এই সময়কে বলা হয় বাংলাদেশের বাংলা সাহিত্যের উত্তর আধুনিক যুগ। কি যুগ বলা হয়? উত্তর আধুনিক যুগ বলা হয়। আজকের ক্লাসে আপনার তেমন কোনো কাজ নাই। আপনার ক্লাসে আজকে শুধু শুনবেন, লেকচার শিট যেটা আসলেন, আমরা আসলাম কে, মেঘলোক সরকার। তা আপনারা কি খবর? আপনারা আবার কেন শিলামালাকার? আপনারা তো সারাদিন সারা রাত ক্লাস করবেন তাহলে মনে হচ্ছে। হ্যাঁ, এত ধৈর্য কই পান? এত ধৈর্য কই পেয়েছেন? ঠিক আছে, আসছেন, ভালো হয়েছে। দেখুন, এখন আপনার কাজ হচ্ছে ক্লাস শোনা। আপনার কাজ হচ্ছে ক্লাস শোনা, ওদেরকে একটু এ করে দেন, কথা বলতে দেন। আচ্ছা আসুন,
আর সমস্যা নেই, আমার ক্লাসে এটা তো যে এরকম না যে আপনাদেরকে আমি বসতে জায়গা দিতে পারতেছি না, আপনি আপনার বাসায় বসে আছেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে অবশ্য কথা ভালো। বলুন। হ্যাঁ, বলুন। তার জব দরকার, এই জন্য সবসময় বিদ্যে বাড়ির সাথে থাকি। এটাই ভালো। আচ্ছা, আপনাদের একটা ক্লাস নেবো আর একটা রাত 10টায়, সেটা হচ্ছে ফেসবুক লাইভ। কি টপিক্স নেবো এখনই বলতে পারতেছি না, হয়তো লাইভে গ্রুপে একটা ক্লাস নেবো রাত 10টায়। আচ্ছা, এরপরে আসুন। আপনার ক্লাস সারাদিন হলেও করা যায় অজন্তা, তাই নাকি? এ, সারাদিন তো ক্লাস করা যাবে না। অজন্তার বাসা কোথায়? আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসুন। রিয়ালমি, রিয়ালমি কে? আপনার নামই তো বলতে পারি না, থ্যাংক ইউ। রিয়ালমি, আপনি কে? আপনার নাম নাম লিখুন। দাদার কে? আচ্ছা, আসুন। আপনাকে তো পাওয়া যাচ্ছে না রিয়েলমি, আপনি হ্যান্ড রেজ করেছেন কিন্তু এখন তো আপনার ক্লাসে আপনাকে পাচ্ছি না। রেবেকা সুলতান, আপনারা পাইছেন নাকি আমাকে একটু বুঝান তো। আপনারা সেই 3টা থেকে শুরু করছেন 5টায়, 5টা থেকে 7টা, আরেকবার 10টা থেকে 12টা, 10টা থেকে 11টা। আপনার সংসার কই বলেন তো? আপনার কোনো কাজ নাই ফ্যামিলিতে, সব খালি সারাদিন বসে বসে ক্লাস করেন। আচ্ছা স্যার, টেনশনে ছিলাম আজ আপনি ক্লাস নেবেন কি নেবেন না, কে এটা? নাজমুন নাহার। যাই হোক, ভালো হয়েছে, এখন আপনার টেনশন শেষ। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার কাজ হচ্ছে কি, আমি এখানে একটু একটা গল্প বলি। আমি যখন প্রথম বর্ষে ছিলাম, আমি থাকতাম স্যার এফ রহমান হল, ঢাকা ইউনিভার্সিটির। এখন যে বিদ্যাবাড়ির অফিস, এখান থেকে সোজা 100 হাত দূরে। ফার্স্ট ইয়ারে অনেক বেশি গণরমের চাপ থাকে, শ্বশুর বাড়ি শেরপুর, বাবার বাড়ি পটুয়াখালী। আচ্ছা, তখন সারাদিন এসে আমি বিসিএস কোচিং এ ক্লাস করতাম, ফার্স্ট ইয়ারে পড়ি। সকালবেলায় যে ঢুকতাম, তখন সাইফোর্স কোচিং ছিল, খুব ফেমাস। ওইখানে এডমিশনের টিচার হিসাবে টাকা লাগতো না, প্রত্যেক দিন সকালবেলায় বসতাম। বাংলা স্যারের ক্লাস করতো সারাদিন বাংলা, ইংরেজি স্যারের ক্লাস করতো সারাদিন ইংরেজি, ম্যাথ স্যারের ক্লাস করতো সারাদিন ম্যাথ, একটা প্রিলি, একটা ব্যাংক, একটা বিসিএস, একটা এই একটা সেই। আমার কাজ হচ্ছে সারাদিন, কারণ হলে গেলেই তো ছাত্রলীগের প্রোগ্রামে যাওয়া লাগবে। ফার্স্ট ইয়ার প্রচুর চাপ দেয়। এখন তো হচ্ছে চাপ তো নিব না, আমার টার্গেট পড়ালেখা করা। এই জন্য হচ্ছে সারাদিন বসে বসে ক্লাস করতাম। এই যে আপনাদের এটা দেখে এই ঘটনা আমার মনে পড়লো। আমি ভালো আছি, আপনার ক্লাস এর কথা শুনে সব কাজ বাদ দিচ্ছি। নার্গিস আক্তার, আগে চাকরি নেন, চাকরি নিতে হবে। আর যখন যেটা পড়বেন নোট করবেন, মাথায় রাখবেন, তাহলেই হবে। আসুন, 650 বা 950 সাল থেকে বাংলা সাহিত্যের ইতিহাস। 650 থেকে 1200 সাল, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 সাল, এতটুকু। তাহলে আমরা যাবো হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ, একমাত্র নিদর্শন, অর্থাৎ একটা নিদর্শনই আমরা পাই, তার নাম হচ্ছে চর্যাপদ। চর্যাপদ হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে জাস্ট একটা বইয়ের নাম। এখন একটু কমেন্টে লিখবেন আপনারা কোন কে কোন সম্প্রদায়ের মানুষ, কমেন্টে শুধু লিখবেন, কমেন্টে, কথা বলা যাবে না, শুধু কমেন্টে লিখবেন, যে যেটাই হই, ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়। মুসলিমদের মধ্যে শিহাব হুসেন, মুসলিম তো আমি চাই নাই, আমি চাইছি সম্প্রদায়। এই বৌদ্ধ ধর্মের মধ্যে 14টা সম্প্রদায় ছিল, তার মধ্যে একটা স্পেশাল সম্প্রদায় হচ্ছে সহজিয়া। এই সহজিয়া সম্প্রদায়ের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে চর্যাপদ। হিন্দু ধর্মের মধ্যে আছে ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়। ইসলাম ধর্মের মধ্যে অনেকগুলো আছে, আলিফ নুর ইসলাম ধর্ম, এটা তো সম্প্রদায় না। শিয়া, সুন্নি, ওহাবি, কাদিয়ানি, রাফেজি, খারিজি, এই টাইপের। আপনি কোনটা? এটা লিখবেন। শিলা মালাকার, আপনি কি ব্রাহ্মণ না শূদ্র না আল হাদিস? না তো, শিয়া, সুন্নি, ওহাবি, খারেজি। আল হাদিস যারা মেনে চলে, এরা হচ্ছে সুন্নি, রাসূলের সুন্নাত মেনে চললে। এখন আসুন, এরকম অনেকগুলো সম্প্রদায় ছিল, তার মধ্যে একটা সম্প্রদায় হচ্ছে সহজিয়া। এই সহজিয়া সম্প্রদায় চর্যাপদ কবিতা বা গানের সংকলন। চর্যাপদ হচ্ছে বৌদ্ধ ধর্মের, দেখুন কি লিখা, চর্যাপদ হচ্ছে বৌদ্ধ ধর্মের সহজিয়া সম্প্রদায়ের সাধন তত্ত্ব বা সাধন সঙ্গীত। এটা হচ্ছে একটা কবিতার বই। এই প্রাচীন কালের এই কবিতাগুলোকে গান আকারে গাওয়া হতো। কারা কারা গান পারেন একটু হ্যান্ড রেজ করুন, গান গাইতে পারেন কারা কারা? প্রাইমারি ভাইবার জন্য গান গাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। ক্যাটাগরি শাওমি, আপনার নাম কি? কমেন্টে লিখুন, আমি আপনাকে একটা গান গাওয়ার সুযোগ দেবো, আজকের ক্লাসে গান গাওয়ার সময় আছে। এখন আসুন, বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, এতটুকুই দরকার। চর্যাপদ কারা রচনা করেছেন আমরা এটা একটু দেখবো, যে চর্যাপদটা কি, চর্যাপদ আবিষ্কারের প্রেক্ষাপটটা কি। চর্যাপদ হচ্ছে এমন একটা বই যেটা হচ্ছে প্রাচীন যুগে লিখছেন, প্রাচীন যুগের কিছু মানুষ রচনা করেছেন, যারা রচনা করেছেন তাদেরকে বলা হতো পদকর্তা। যারা প্রাচীন যুগে চর্যাপদ রচনা করেছেন তাদেরকে কি বলা হয়? পদকর্তা। চর্যাপদের পদের সংখ্যাটা কি আমরা এটা একটু দেখবো, চর্যাপদের বয়স কত, চর্যাপদের ভাষা কি, চর্যাপদের ঘটনা কোথায় কি আছে, আমরা এটা একটু দেখবো। চর্যাপদ হচ্ছে এমন একটা বই, সেটা হচ্ছে প্রাচীন যুগে রচনা করেছেন, যারা রচনা করেছেন তাদেরকে বলা হতো চর্যাপদের পদকর্তা। যারা রচনা করেছেন তাদেরকে বলা হতো কি? চর্যাপদের পদকর্তা।
তাহলে চর্যাপদের পদকর্তা নিয়ে দুইটা মতভেদ রয়েছে। কি কি মতভেদ রয়েছে এটা একটু দেখুন। এক নম্বরে যান, চর্যাপদের পদকর্তা নিয়ে কি মতভেদ আছে। দেখুন এখানে লেখা আছে, পর্দাগত সিদ্ধার্থাচার্য বা মহাসিদ্ধা নামে খ্যাত, তারা গুরু প্রদত্ত তন্ত্রমতে দীক্ষিত এবং তান্ত্রিক সাধনায় সিদ্ধ ছিলেন। দরকার নেই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদ সংক্রান্ত একটা বই লিখছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বইয়ের নামটা পড়বেন, বুদ্ধিস্ট মিস্টিক সং। বিসিএস এর বিগত বছরের প্রশ্ন এটা, 37 ইসলাম বিসিএস আসছে, বুদ্ধিস্ট মিস্টিক সং, মিস্টিক সং। এই বইয়ের মধ্যে তিনি প্রমাণ করেছেন যে চর্যাপদের মধ্যে রাইটার হচ্ছে কয়জন, পদকর্তা হচ্ছে 23 জন। আর সুকুমার সেন তিনি রচনা করেছেন কি, তিনি বলেছেন কি চর্যাপদের পদকর্তা হচ্ছে 24 জন। তাহলে আসুন, চর্যাপদের পদকর্তা কয়জন, 24 জন। দুইটা মত আছে, একটা কেউ বলেছেন 23 জন, কেউ বলেছেন 24 জন। চর্যাপদের যদি আমরা বলি পদের সংখ্যা কয়টি, টোটাল পদের সংখ্যা হচ্ছে 50 বা 51টি পদ। চর্যাপদের পদের সংখ্যা হচ্ছে 50 অথবা 51টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদের সংখ্যা হচ্ছে 50টি। এই দুইটার মধ্যে মনে রাখবেন ছোট সংখ্যা 23 এবং 24, এই দুইটার মধ্যে ছোট সংখ্যা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের টোটাল পদের সংখ্যা 50টি এবং চর্যাপদের রচয়িতা অর্থাৎ প্রাচীনকালে যারা এই বই লিখছে তাদেরকে বলা হতো চর্যাপদ। পদকর্তা, এদের পদকর্তার সংখ্যা হচ্ছে কতজন, 23 জন। দুইটা সংখ্যা 23, 24, 50, 51। মনে রাখবেন কি, যেটা ছোট সংখ্যা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর যেটা বড় সংখ্যা সেটা হচ্ছে সুকুমার সেন। এতটুকুই রাখবেন। চর্যাপদের পদকর্তা, চর্যাপদের মধ্যে যিনি সবচেয়ে বেশি পদ লিখছেন, কাহ্নপা সবচেয়ে বেশি পদ রচনা করেছেন। কয়টা পদ লিখছেন, 13টা। 51টা পদের মধ্যে তিনি একাই লিখছেন 13টা পদ। চর্যাপদের আদিকবির নাম হচ্ছে লুইপা। লুইপার নাম হচ্ছে চর্যাপদের আদিকবি। সবরপা চর্যাপদের প্রাচীন কবি। এখন আদিকবি মানে কি আর প্রাচীন কবি মানে কি, কেউ একজন বুঝাতে পারবেন? প্রাচীন কবি মানে কি, আদিকবি মানে কি? কে আদিকবি আর হচ্ছে কে প্রাচীন কবি? চর্যাপদের আদিকবির নাম কি আর চর্যাপদের প্রাচীন কবির নাম কি? কেউ একটু বলবেন যে চর্যাপদের আদিকবির নাম কি আর চর্যাপদের প্রাচীন কবির নাম কি? কে আদি এবং হচ্ছে কে প্রাচীন? একটু অ্যাক্সেস দেন, কি বলতে চাই। চর্যাপদের আদিকবি কে আর চর্যাপদের প্রাচীন কবি কে? হ্যাঁ বলুন। হ্যাঁ, আদিকবি লুইপা, তো বুঝলাম যে আদিকবির নাম হচ্ছে লুইপা। তাহলে প্রাচীন কবি কে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। প্রাচীন কবি কে স্যার। না বলুন। স্যার, প্রাচীন কবি হচ্ছে মানে প্রাচীন বলতে হচ্ছে যে পুরাতন অনেক, আর আদি কবি হচ্ছে চর্যাপদ যে সর্বপ্রথম আবিষ্কার করেছিল মানে ওদের আর মধ্যে। প্রাচীন, প্রাচীন প্রাচীন মানে পুরাতন কবি যিনি অনেক পুরাতন। সিনিয়র, বয়সে বেশি, যিনি সবচেয়ে বেশি বয়স্ক ছিলেন তাকে বলে প্রাচীন কবি। ওকে, থ্যাংক ইউ। যিনি সবচেয়ে বেশি বয়স্ক ছিলেন তাকে বলে হচ্ছে প্রাচীন কবি। যিনি প্রথম পদ লেখা শুরু করেছেন তার নাম হচ্ছে আদিকবি। আদিকবির পদ হচ্ছে দুইটা। যিনি লুইপা, যিনি পদ লেখা শুরু করেছেন, প্রথম পদ লিখছেন তিনি এবং হচ্ছে 29 নম্বর পদ রচনা করেছেন, প্রথম এবং 29 নং। এখন আসুন 29, দুইটা পদ রচনা করেছেন। তাহলে লুইপাকে বলা হয় চর্যাপদের আদিকবি। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কি, কাহ্নপা বা কানুপা। এখন আসুন সরহপা, বুসুকোপা। বুসুকোপা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন এবং তাকে বলা হয় বাঙালি কবি, কারণ তিনি নিজেকে বাঙালি বলে ঘোষণা করেছেন। তিনি নিজেকে কি বলে ঘোষণা করেছেন, বাঙালি। আজি ভুসুকো বাঙালি বইলি, আমি আজকে একজন ভুসুকো, একজন বাঙালি এবং বৈরি। কি আছেন, তনয়া অধিকারী। আপনি শুনতে পাচ্ছেন না, আপনি একটু লিভ নেবেন, লিভ নিয়ে আবার জয়েন করুন, তাহলে আশা করি শুনতে পাবেন। তাহলে দেখুন, চর্যাপদ হচ্ছে সেই প্রাচীন যুগের একটা বই। এখানে 23 বা 24 জন মানুষ রচনা করেছেন। তার মধ্যে যিনি প্রথম লিখছেন তাকে বলে আদিকবি। যিনি সবচেয়ে বেশি পদ লিখছেন তার নাম হচ্ছে কাহ্নপা। আদিকবির নাম হচ্ছে লুইপা। প্রাচীন কবির নাম হচ্ছে সবরপা। কারণ যে কজন মানুষ পদ রচনা করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে, কাহ্নপা। তাদের মধ্যে থেকে একজনকে অনুমান করে ধারণা করি যে উনি মহিলা ছিলেন, তার নাম হচ্ছে কুক্কুরিপা। কারণ মেয়েলি যত বিষয় আছে সকল বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। কে তিনি, কুক্কুরিপা। তাহলে এখানে একটু খেয়াল করুন, চর্যাপদের হচ্ছে পদকর্তা সম্পর্কে আমরা একটু পড়লাম, চর্যাপদের পদকর্তাদেরকে নিয়ে। এখন আমরা যাবো হচ্ছে চর্যাপদের আলোচনা নিয়ে। সেই প্রাচীন যুগের বই আমাদের কাছে কি করে আসলো? প্রাচীন যুগের বই তো আমাদের কাছে পাওয়ার কথা না। এই দেখুন, পাল আমলে চর্যাপদের বিকাশ ঘটলেও সেন আমলে চর্যাপদের জন্য ছিল দুঃসময়। দুঃসময় ছিল। সেন বংশ ছিল হিন্দু ধর্ম ও ব্রাহ্মণ্য সংস্কার রাজধর্ম হিসেবে গ্রহণ করে, পরে বৌদ্ধ সিদ্ধাচার্যগণ এদেশ থেকে বিতাড়িত হয়ে নেপালে আশ্রয় গ্রহণ করে। প্রাচীনকালে বাংলাদেশে বসবাস করতো কারা, পালরা। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ ছিল পাল। প্রায় 400 বছর তারা কি করেছে, এই অঞ্চলকে শাসন করেছে। তাই পাল বংশ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থা। এখন আসুন, এই পালদের পরে ক্ষমতায় আসলো কারা, সেন। সেনরা পালদেরকে এই দেশ থেকে পিটিয়ে পিটিয়ে সবগুলোকে বিতাড়িত করলে সকল পালরা চলে যায় তাদের পিতৃভূমি নেপাল। তখন তারা তাদের ধর্মীয় গ্রন্থ চর্যাপদ, এই চর্যাপদ বইটাকেও নিয়ে চলে যান কোথায়, নেপালে চলে যান। ঘটনা এখানে শেষ হতে পারতো, কিন্তু না। 1882 সালে নেপালের তৎকালীন রাজা রাজেন্দ্রলাল মিত্র তিনি কি করেছেন, একটা পত্রিকার মধ্যে উল্লেখ করেছেন। দেখুন, 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল নামক
গ্রন্থের মধ্যে তিনি কিছু কথা প্রকাশ করেন। এটার মধ্যে তিনি রাজা রাজেন্দ্রলাল মিত্র বললেন যে চর্যাপদ হচ্ছে তিব্বতী ভাষার বই। তখন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক ছিলেন, এই হরপ্রসাদ শাস্ত্রী তিনি কি করলেন, প্রথম চ্যালেঞ্জ গ্রহণ করলেন, না চর্যাপদ এটা হচ্ছে কোনো তিব্বতী ভাষার বই হতে পারে না, তাহলে এটা কোন ভাষার বই, এটা বাংলা ভাষার বই। কেমনে বুঝলেন বাংলা ভাষার বই? তিনি একটা অনুবাদ গ্রন্থ পড়েছিলেন। কোন অনুবাদ? মুনি দত্ত যে অনুবাদ করেছিলেন, সেই মুনি দত্তের অনুবাদ গ্রন্থ অর্থাৎ টিকা গ্রন্থ পড়েছিলেন। এই টিকার মধ্যে সেখানে কি উল্লেখ আছে, যে ওইখানে বলা হয়েছে যে শব্দগুলোকে সংস্কৃত ভাষায় তিব্বতী ভাষায় অনুবাদ করতে পারেনি প্রত্যেকটা শব্দই বাংলা ভাষার। তখন তার কাছে মনে হয়েছে এটা সম্ভবত বাংলা ভাষার বই। দেখুন, এই হরপ্রসাদ শাস্ত্রী এমন একটা ব্যক্তি, আজকে আমি পড়তেছি, আমার পিতৃপুরুষরা পড়েছে, আমার অধস্তন যত জেনারেশন আসবে, হাজার বছর যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন হরপ্রসাদ শাস্ত্রীকে সবাই সমুন্নত করে রাখবে, তার নাম করবে। কেন? উনি কতটুকু পরিশ্রম করেছেন। তাহলে আমরাও তো পরিশ্রম করি। আমি মারা গেলে কালকে আমার কবরের পাশ দিয়ে কেউ গেলেও আমাকে চিনে না, আমাকে মনে রাখে না। আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন 2-4 জন মনে রাখলেও 2-4 দিন মনে রাখে, মারা যাওয়ার পর কোনোদিন আমরা তাদেরকে মনে রাখি না। হরপ্রসাদ শাস্ত্রী এটা নিয়ে কতটা পরিশ্রম করেছে আমরা একটু দেখবো। কেন আমাদের আজীবন যত জেনারেশন আসবে সকল জেনারেশনই ওনার নাম কেন মনে রাখবে, উনি কেন এত বেশি ফেমাস। তিনি কি করলেন, 1907 সালে বইটাকে আবিষ্কার করলেন, ভালো কথা। কিন্তু তিনি প্রথমে গিয়েছিলেন 1897 সাল। 1897 সালে তিনি প্রথমবার নেপালে গিয়েছিলেন, বই খুঁজতে পান নাই। 1898 সালে তিনি দ্বিতীয়বার গিয়েছিলেন নেপালে, বই খুঁজতে পান নাই। 1907 সালে তিনি পেয়েছিলেন। যখন তিনি পেয়েছিলেন তখন দেখুন উনি মেডিটেশন করতেন, উনি প্রচুর পরিমাণে ধ্যান করতেন। পৃথিবীতে কেউ কখনো ধ্যান করা ছাড়া কখনো মানে তার সাধন লাভ করতে পারেনি। আপনি দেখবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন লাভ করেন তখন তিনি হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব লাভ করলেন তুর পর্বতের মধ্যে, তখন তিনি সেখানে প্রথমে 30 দিন, পরে আরো 10 দিন, 40 দিন কি ছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। এই যে বিষয়টা, হিন্দু ধর্মের প্রত্যেকটা ধার্মিক ব্যক্তি, পুরোহিত যারা, এরা সবাই ধ্যান করেন। বৌদ্ধ ধর্মের সকল ব্যক্তিবর্গ কি করেন, ধ্যান করেন। ধ্যান করার মাধ্যমে অনেক কিছু মানে অন্তর্দৃষ্টি খুলে যায়, অনেক কিছু কল্পনা করলেও অনেকটা বাস্তব হয়ে যায়। তখন তিনি ধ্যান করতেন, প্রত্যেকদিন রাত্রেবেলায় সারা রাত মেডিটেশন করতেন। চর্যাপদ কোথায় থাকতে পারে, কেমন থাকতে পারে, কেমন থাকতে পারে ভাবতে ভাবতে কোনো একদিন স্বপ্নে তিনি দেখলেন তিনি আছেন কোথায়, কোনো একটা লাইব্রেরিতে, কিছু স্তূপাকৃতি ময়লার নিচ থেকে তিনি একটা বই উদ্ধার করলেন, সেটার নামই হচ্ছে চর্যাপদ। স্তূপাকৃতি ময়লার নিচ থেকে তিনি বই উদ্ধার করলেন, এটা স্বপ্ন, এটা হচ্ছে মেডিটেশন। তখন দেখুন 1907 সালে তিনি নেপালে গিয়েছিলেন। নেপালের রাজদরবার থেকে তিনি কি করলেন, নেপালের রয়্যাল লাইব্রেরি অফ নেপাল অর্থাৎ রয়্যাল লাইব্রেরি থেকে তিনি কি করলেন, চর্যাপদকে আবিষ্কার করেন, খুঁজে বের করেন। এখন আসুন, যখন তিনি খুঁজে বের করেছেন 3টে গ্রন্থ তিনি পেয়েছিলেন। এক সরহপাদের দোহা, 2 নম্বরে হচ্ছে কৃষ্ণপদের দোহা, দুইটাকে একসাথে বলে দোহাকুশ, 2 নম্বরে হচ্ছে ডাকার্ণব, তার নিচে ছিল চর্যাপদ। তার মানে 1907 সালে তিনি এই চর্যাপদের বইটাকে তিনি হাতে পেয়েছিলেন। কি বলতে চাই একটু দেন। আচ্ছা, 1907 সালে আমরা এই বইটাকে কি করেছিলাম, হাতে পেয়েছিলাম। এরপরে আমরা এটা আমাদের আজকের বাংলা ভাষায় প্রকাশ করব। দেখুন, আপনি যদি কখনো হাতের লেখা জমির দলিলপত্র, রেজিস্ট্রি পত্র কখনো দেখে থাকেন, তাহলে একটা জিনিস আপনি খেয়াল করতে পারবেন, সেটা হচ্ছে যে আজকে থেকে 40 বছর বা 50 বছর আগের বা আরো আগের, হ্যাঁ, দুইজনকে দেন। হ্যাঁ, মিনহাজ কি বলতে চান বলুন। আইটেল কি আছে, ভিশন 1 প্রো, আপনার নাম লিখবেন, এটাতে আমরা কথা বুঝতে পারি না। আপনি ওয়ালাইকুম সালাম, বলুন। একটা জিনিস একটু অলৌকিক মনে হয় যে বাংলাদেশের একজন লোক নেপালে একটা বই খুঁজে বের করে, মানে জিনিসটা একটু আধ্যাত্মিকের মত পর্যায়ে চলে গেল না স্যার? আধ্যাত্মিক তো ছেলেই বটে, না হলে তার নাম কেন মনে রাখবেন। উনি উনি এখানে অনেক হিন্টস আছে, এটা নিয়ে আপনাকে বিস্তারিত ক্লাস নিলে বুঝতে পারবেন। এই 1 ঘন্টার ক্লাসে এটা বোঝানো সম্ভব না। এটা যদি 2-2.5 ঘন্টা বিসিএস রিটেনের ক্লাস থাকতো তাহলে আমি এটা বুঝাতে পারতাম। পরবর্তীতে কখনো দেখা হলে এটা আমার কাছ থেকে জেনে নিন, জানেন, আধ্যাত্মিকের মতোই অনেকটা। আচ্ছা, এখন আসুন কি করে সম্ভব হলো। হ্যাঁ, এখানে অনেকগুলো ক্লু আছে। এখন একটা পুলিশের কাছে বলবেন, একটা মানুষ ধরেন আজকে বরিশালে একটা মানুষ খুন করলো, এটা কালকে ধরেন সিরাজগঞ্জ থেকে পুলিশ উদ্ধার করলো, 24 ঘন্টার মধ্যে সে সিরাজগঞ্জ পর্যন্ত যেতে পারলো অথবা চট্টগ্রাম পর্যন্ত যেতে পারলো, সেখানে পুলিশ কি করে উদ্ধার করে? পুলিশের কাজ কি? পুলিশকে কে আধ্যাত্মিক পারসন নাকি? প্রত্যেক পুলিশে আধ্যাত্মিক, সে সব জানে কে কোন দিকে কি করতেছে না করতেছে। সে কিন্তু ঠিকই আসামিকে ধরে ফেলে, যে 10 দিন 15 দিন 1 মাস 6 মাস 1 বছর পরে যে কে খুন করেছে, খুনের মূল আসামিকে সে ধরতে পারে। এখানে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো ফলো করতে হয়। আচ্ছা, এখন আসুন, এখন মূল বিষয়। হ্যাঁ, বলুন বলুন। চর্যাপদের ভাষা। এখন আসুন, চর্যাপদের ভাষাটা কি, চর্যাপদের ভাষা নিয়ে আমরা কিভাবে ধ্যান করব। হ্যাঁ,
কোয়ান্টাম ফাউন্ডেশনকে খোঁজ খবর নেন, কোয়ান্টাম ফাউন্ডেশন, শহীদ আল বুখারী, মহাজাতক শহীদ আল বুখারী, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। না হলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেন, আপনাকে ধ্যান করা কেমনে করতে হয় শিখাই দেবো না। ধ্যান করা খুব সহজ বিষয় না, অনেক কঠিন। এখন আসুন, এই যে প্রাচীন যুগের বই পেয়েছেন, এই বইয়ের ভাষার সাথে আমাদের আজকের বাংলা ভাষা মিলে না। প্রথম ক্লাসে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখাই বাংলায় কিছু বর্ণ ছিল, লি, দীর্ঘ রি, অং, অ, এগুলো নাই। এখন আপনারা কমেন্টে লিখুন, আপনি আপনার বাবার বা দাদার হাতের লেখা জমির রেজিস্ট্রিপত্র দলিল দেখছেন কিনা, দেখলে সেগুলো স্পষ্ট নাকি অস্পষ্ট, এটা একটু বলবেন। এই লেখাগুলো অস্পষ্ট, এই 50 বছর, 60 বছর, 100 বছর আগের লেখা যদি অস্পষ্ট হয়, তাহলে এই 1000 বছর আগের লেখাগুলো এটা কি স্পষ্ট নাকি অস্পষ্ট? এগুলো দেখতে তিনি কিছুটা বুঝতে পারতেন আর কিছুটা বুঝতে পারতেন না। তাই তিনি এই ভাষার নাম দিয়েছিলেন ছন্দ ভাষা। চর্যাপদের ভাষার নাম দিয়েছিলেন তিনি কি ভাষা? ছন্দ ভাষা। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে চর্যাপদের ভাষা হচ্ছে প্রাচীন বাংলা কিংবা প্রাচীন বঙ্গ কামরূপী, এটা মাথায় রাখতে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে। আচ্ছা, এখন আসুন, আর হরপ্রসাদ শাস্ত্রী এটার নাম দিয়েছিলেন, ভাষার নাম দিয়েছিলেন ছন্দ ভাষা, শেষ, আর কোনো কিছু দরকার নেই। এরপরে আসুন ছন্দ ভাষা বা আলোয়াদারি ভাষা। কেন ছন্দ ভাষা নাম দিয়েছিলেন? যে দূর থেকে কোনো বিষয় সন্ধ্যার সময় কিছুটা স্পষ্ট এবং কিছুটা অস্পষ্ট দেখা যায়, কিছু পড়তে পারি না। আচ্ছা, পড়ার দরকার নেই, শোনেন। এখন আসুন, কিছুটা স্পষ্ট কিছুটা অস্পষ্ট দেখা যায়, হ্যাঁ, তবে তাকে এই জন্য এটাকে বলে আলোয়াধারী। তখন তিনি চর্যাপদকে কিছুটা পড়তে পারতেছিলেন, কিছুটা পারতেছিলেন না, তাই এটাকে বলা হয় কি? আলোয়াধারী ভাষা। তাহলে চর্যাপদের ভাষার নাম কি? আলোয়াধারী ভাষা, অর্থাৎ ছন্দ ভাষা। তাহলে চর্যাপদকে আবিষ্কার করা হয় কত সালে? চর্যাপদকে আবিষ্কার করা হয় 1907 সালে, এবং আজকের বাংলা ভাষায় লিখে প্রকাশ করা হয় 1916 সালে। 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটাকে প্রকাশ করা হয়। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদকে কি করা হয়? প্রকাশ করা হয়। আনমিউট করে নেন, আপনাদের সাউন্ড শোনা যাচ্ছে। যিনি কথা বলবেন, ওনার কথা বলা শেষ হলে আপনি আনমিউট করবেন, শেষ। এখন আসুন, চর্যাপদ হচ্ছে এই পর্যন্তই। চর্যাপদ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে কমেন্টে জানান। চর্যাপদ। এরপর আমরা যাব হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ। মধ্যযুগের আদি নিদর্শন কি? বাংলা সাহিত্যের মধ্যযুগ শুরু হয়েছে কখন? মধ্যযুগ শুরু হয়েছে সেই 1201 থেকে 1800 সাল, এই সময়টাকে বলে বাংলা সাহিত্যের মধ্যযুগ। বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তার আগে আমাদেরকে একটু যেতে হবে শ্রীকৃষ্ণ কীর্তনের আগে। বাংলা সাহিত্যে একটা অন্ধকার যুগ আছে। বাংলা সাহিত্যে কি যুগ আছে? অন্ধকার যুগ। অন্ধকার যুগের সীমানা কত? 1201 থেকে 1350। এই 150 বছর সময়কে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। 1201 থেকে 1350 কে ওরা একটু ইয়া করে দেন, আনমিউট করে দেন। 1201 থেকে 1350 এই সময়ে 1204 খ্রিস্টাব্দে এই উপমহাদেশে নতুন করে ক্ষমতায় আসলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি কি করলেন? এই 1204 সালে নদিয়ায় আসলেন। কার কাছে? রাজা লক্ষণ সেনের কাছে। রাজা লক্ষণ সেন কি পরাজিত হয়েছেন নাকি পলায়ন করেছিলেন? কমেন্টে লিখুন। রাজা লক্ষণ সেন কি পরাজিত হয়েছিলেন নাকি পলায়ন করেছেন? কেন পলায়ন করবেন? কেন? ওনারা এত প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র, বা উনি কেন পলায়ন করবেন? পলায়ন করার কারণ কি? কেন পলায়ন করবেন? আচ্ছা, কেন পলায়ন করবেন আমরা সেটা পরে যাচ্ছি। যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নদিয়া দখল করলেন, তখন রাজা কি লক্ষণ সেন পলায়ন করলেন। দেখুন, আমাদের 43 BCS একটা প্রশ্ন আসছিলেন, ভয়ে ভয়ে পলায়ন করেছেন। হ্যাঁ, ভয় না পাইলে তো কেউ পলায়ন করে না, নিশ্চিত অবশ্যই ভয় পেয়েছিলেন নাজনীন। তাহলে ভয়টা কেন ছিল? কে ভয়টা দেখালো? এই ইখতিয়ার? না, ইখতিয়ারে কোনো ভয় দেখায়নি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এই বখতিয়ার খিলজি কিন্তু কোনো ভয় দেখায় নাই। ভয়টা দেখাইছে তাদেরই পক্ষ থেকে একজন লোক, একজন জ্যোতিষী ছিলেন। এই জ্যোতিষীকে নিয়ে যত ঝামেলা ছিল, ওইটাতে যাচ্ছি না। যখন ইখতিয়ার উদ্দিন এই অঞ্চলে আসলেন, আসার পর এই অঞ্চলের ম্যাক্সিমাম মানুষ অমুসলিম ছিলেন, হিন্দু ছিলেন। তখন তারা কি করলো? যারা হিন্দুদের মধ্যে খুবই অভিজাত ছিল, তারা এই দেশ থেকে চলে গেল। এখন যারা সাহিত্য রচনা করতো, এরা ইসলাম ধর্ম সম্পর্কে তেমন কিছু জানে না, এবং হিন্দু ধর্ম সম্পর্কেও লেখার কোনো সুযোগ পায়নি। এই জন্য এই 150 বছরের বিশাল একটা গ্যাপ হয়ে গেছে, বিশাল একটা কি হয়েছে, এই পার্থক্য, বিস্তর পার্থক্য হয়েছে। যার কারণে যে আমরা দেখতে পাই বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম 150 বছরে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্য পাইনি, কিন্তু পেয়েছি দুইটা গুরুত্বপূর্ণ সাহিত্য। একটা হচ্ছে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ। রামাই পণ্ডিত নামক একজন ব্যক্তি ছিলেন, তিনি কি ছিলেন? রাজা লক্ষণ সেনের ধর্ম পূজার কাহিনী নিয়ে বই লিখছিলেন, তার নাম হচ্ছে রামাই পণ্ডিত। বইয়ের নাম হচ্ছে শূন্য পুরাণ। এই শূন্য পুরাণ কাব্যের মধ্যে
পূর্ণপুরাণ কাব্যের সর্বশেষ একটা কবিতার নাম হচ্ছে নিরঞ্জনের উষ্মা। নিরঞ্জনের উষ্মা। নিরঞ্জনের উষ্মা। এখন দেখুন, এই যে নিরঞ্জনের উষ্মা যে কাব্যটা লিখলেন, এটাই হচ্ছে কে লিখছেন? রামাই পণ্ডিত। তাহলে রামাই পণ্ডিত নিরঞ্জনের উষ্মা কাব্যটা রচনা করেছেন কখন? সেই অন্ধকার যুগে। কেন এই বই থাকার পরেও এটাকে অন্ধকার যুগ বলি আমরা দেখব। এরপরে যেমন হচ্ছেন হুলায়ুদ মিশ্র নামক একজন ব্যক্তি ছিল, হুলায়ুদ মিশ্র। এই হুলায়ুদ মিশ্র তিনি একটা সাহিত্য রচনা করলেন, হুলায়ুদ মিশ্র। তার বইয়ের নামটা কি হুলায়ুদ মিশ্রের? হুলায়ুদ মিশ্র যে বই রচনা করেছেন তার নাম হচ্ছে শেখ সুবোধয়া। হুলায়ুদ মিশ্রের নাম হচ্ছে শেখ সুবোধয়া। এই হুলায়ুদ মিশ্র ছিলেন কি আল্লামা জালালউদ্দিন তাবরাজি নামক একজন পীর ছিলেন, আধ্যাত্মিক মানুষ ছিলেন। এই আধ্যাত্মিক মানুষের সভাকবি ছিলেন। ওনার জীবনে নিয়ে, ওনার সাহিত্য নিয়ে তিনি রচনা করলেন হচ্ছে হুলায়ুদ মিশ্রের শেখ সুবোধয়া। এই দুইটা বই থাকার পরেও বাংলা সাহিত্যের এই মধ্যযুগকে কেন অন্ধকার যুগ বলা হয়? অন্ধকার যুগ এই জন্য বলা হয় বাংলা সাহিত্যের এই সময়টাকে, দুইটা কারণে অন্ধকার যুগ বলা হয়। প্রথম কারণটা হচ্ছে এই দুইটা বই ছিল হচ্ছে তৈলাক্ত সাহিত্য। ইন্টারমিডিয়েট আপনারা পড়েছেন, প্রমোদ চৌধুরীর একটা বিখ্যাত একটা উক্তি আছে, এই কারণে সাহিত্য বিনষ্ট হয়। কি কি কারণে সাহিত্য নষ্ট হয়? বিজ্ঞানের চুষিকাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙ্গালাঠি, নীতির টিনের ভেপু, অথবা কারো মনোরঞ্জন করার জন্য যদি কোনো সাহিত্য রচনা করা হয়, সেই সাহিত্য কখনোই তার সাহিত্য মর্যাদা পায় না। এই দুইটা বই, উপরের দুইটা বই অতিরঞ্জন করা হয়েছে, মনোরঞ্জন করার জন্য লেখা হয়েছে। এখন দেখুন, কাজী নজরুল ইসলামের আনন্দমেয়ের আগমনে যদি কবিতা পড়ি, অথবা যদি বিদ্রোহী কবিতা পড়ি, বল বীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই ওই শির। আচ্ছা, ওদিকে যাচ্ছে না। এখন আমরা যদি বলি দুলক্ষ বুলক্ষ গুলক্ষ বিদিয়া খুদার আসন আরশে দিয়া, হ্যাঁ, পাম দেওয়া লিটারেচার, থ্যাংক ইউ। এই যে নজরুল যখন লিখছে কারো দিকে তাকাই নাই, তার জেল হবে না কি হবে কিচ্ছু দেখা নাই। সে লিখেছিল মই বুকা হই রক্ত সার রক্ত মাখা। এই যে দেখুন, তাথই তাথই নৃত্য করে আই মা দুলালি কৈলাস শৃঙ্গের কৈলাসগিরি থেকে। কাকে বলেছিল? দেবী দুর্গাকে বলেছিল তুমি তাথই তাথই নৃত্য করে আসো। কেন? এই বউ বারাতা যে কসাইখানা, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি। এই যে দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, তুমি এদেরকে কখন আসবি সর্বনাশী। এই যে শব্দগুলো যখন বলেছিল, কখন সেটা ভাবে নাই যে ভবিষ্যৎ কি হবে, মন চাইছে বলে ফেলছে। কিন্তু আমরা যখন সাহিত্য রচনা করি, সাহিত্যের কাছে আনন্দ দেয়া, কিন্তু এই সাহিত্যগুলো আনন্দের জন্য রচনা করা হয়নি, এই সাহিত্যগুলো রচনা করা হয়েছে মনোরঞ্জনের জন্য। এই জন্য এই সাহিত্য দুটি থাকা সত্ত্বেও এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। অন্ধকার যুগ শেষ হলে আমরা যাব বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কি জাতীয় কাব্য আমরা এটা একটু দেখবো। শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের মধ্যযুগের বিখ্যাত বই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন কে? বরুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে রচনা করেছেন? বরুচণ্ডী দাস এই বইটা রচনা করেছেন। বরুচণ্ডী দাসকে তারা নিয়ে একটু পড়তে হবে যে বরুচণ্ডী দাস উনি কে। এখানে রাধা কৃষ্ণ এবং বড়াই, এই কাব্যের প্রধান চরিত্রের সংখ্যা হচ্ছে 3টি, রাধা কৃষ্ণ এবং বড়াই। দেখুন, রাধা বলতে কি বোঝায়? জীবাত্মা বা কিছু প্রাণীকুলের প্রতীক এবং লক্ষ্মীর অবতার। রাধার অপর নাম হচ্ছে চন্দ্রাবলী। কৃষ্ণ পরমাত্মা বা ঈশ্বর, নারায়ণের অবতার। বড়াই রাধা কৃষ্ণের প্রেমের দূত এবং রাধার একমাত্র সহচরী। এখানে হিন্দু ধর্মের যারা আছেন, আপনাদেরকে প্রথমে বলে নিচ্ছি, এটা আপনাদের ধর্মীয় বিষয় নয়। আপনাদের ধর্মীয় যে রাধা বা কৃষ্ণ, এই রাধা বা কৃষ্ণের কোনো বিষয় এখানে নয়। এটা শুধু কাল্পনিক একটা সাহিত্য মাত্র। এটা শুধু কাল্পনিক একটা সাহিত্য মাত্র। ধর্মীয় বিষয় এবং হচ্ছে সাহিত্য দুইটাকে এক করে গোলাতে যাবেন না, গুলিয়ে ফেলতে যাবেন না। ধর্মীয় বিষয় আর সাহিত্য এক নয়। আমরা যখন মুসলিম হিসাবে যখন আমি একটা বই পড়ি, মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, আমার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয় যে উনি ইতিহাসকে বিকৃত করে একটা সাহিত্য রচনা করেছেন। কোনটা? বিষাদ সিন্ধু। মীর মশাররফ হোসেন এই জিতকে নায়ক বানিয়েছেন, আর এখানে খলনায়ক বানিয়েছেন হচ্ছে ইমাম হোসেনকে। ইমাম হোসেনকে এখানে ব্লেম দিয়েছেন যে ক্ষমতার অন্তর্দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়। বাস্তবতা একেবারে ভিন্ন ছিল। সো আমি যেমন কষ্ট পাই, আপনি কষ্ট পেতে পারেন যদি এইভাবে নেন ধর্মীয় বিষয়। আর যদি সাহিত্য হিসেবে নেন তাহলে তেমন কোনো সমস্যা নেই। এখন আসুন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল এগুলো আমার দরকার নেই। শ্রীকৃষ্ণ কীর্তন কি? শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে জাস্ট একটা বই, কোন সময়ের বই? বাংলা সাহিত্যের মধ্যযুগের একটা বিখ্যাত বই শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যের মধ্যযুগের একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এখানে 3টা কাব্য, 3টা চরিত্র, রাধাকৃষ্ণ এবং বড়াই। এখানে বিস্তারিত আলোচনা করে নাই, তো আমি এখানে একটু বলে দিচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন। এখন আসুন, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা রচনা করেছেন বরুচণ্ডী দাস। তার উপাধির নাম হচ্ছে, তার উপাধি হচ্ছে অনন্ত বড়ু। এই অনন্ত বড়ু তিনি কি করছেন? এই বইটাকে রচনা করেছেন। শেষ, এতটুকুই। আর ঘটনা কি বাকিটা আমরা দেখতেছি। এই বইটা প্রাচীন মধ্যযুগের আদি নিদর্শন। খণ্ডের সংখ্যা হচ্ছে 13টি। এখানে কি কি খণ্ড আছে? জন্মখণ্ড, দান খণ্ড, বৃন্দাবন খণ্ড, বার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড, বার খণ্ড,
বানখণ্ড, বংশীখণ্ড, যমুনাখণ্ড, নৌকাখণ্ড, এরকম খণ্ডের সংখ্যা কয়টি? 13টি খণ্ড আছে। এখন দেখবো নৌকাখণ্ড, এরপরে হচ্ছে যমুনাখণ্ড। গান গাইতে পারেন কারা কারা? একটু হাত উঠান তো, হ্যান্ড রেজ করেন। আমরা দেখবো বাংলা সাহিত্যের মধ্যযুগে কানো অর্থ কি? কানো সারা গীত হয় না, কানো সারা গীত বা হচ্ছে ওই যে কানু হারামজাদা, আমরা একটা গান পাবো এখানে, ওরে ও কলঙ্কিনী রাধা, কি আছে? কদম গাছে বসে আছে কানু হারামজাদা। হ্যাঁ, আচ্ছা, এখানে কানুরে একটু গীত দিয়েছে, কানো সারা গীত মানে একটু পরে দেখবো। এখন আসুন, কোনো গীতেই কানো সারা নাই, মধ্যযুগের কোনো গীত কানো সারা নেই। কানো মানে কৃষ্ণ। শুধু চর্যাপদ নিয়ে আলোচনা হবে নাকি অন্য কোনো টপিক্স আছে? তখন অন্য পদ আছে, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, লোকসাহিত্য, 3টা নিয়ে আলোচনা করবো আজকে। চর্যাপদ শেষ। এখন আসুন জন্মখণ্ড, রাধা এবং কৃষ্ণের জন্মের কথা আলোচনা করা হয়েছে। দান খণ্ড, এখানে দান বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র ট্যাক্সকে। যে মথুরার হাটে রাধা, দেখুন আগে পরিচয়টা একটু বলি, যে রাধা একটা মেয়ে, সে হচ্ছে অপরূপা, রূপবতী, খুব কিউট, সহজ বাংলায় যদি বুঝাই, সাহিত্যের ভাষা বাদ দিয়ে, দেখতে খুবই সে কিউট। সে একটা বিবাহিত মেয়ে, তার হাজবেন্ডের নাম আয়ান ঘোষ অথবা আইহান ঘোষ। এই আয়ান ঘোষ বা আইহান ঘোষ উনি কি করেছিলেন? উনি ছিলেন আয়ান ঘোষ বা আইহান ঘোষ মূলত ছিলেন কে? একজন নপুংসক পুরুষ। এখন এই প্রাচীনকালে মেয়েরা প্রচুর পরিমাণ ঘরের বাইরে কাজ করত। কি কি কাজ করতো প্রাচীনকালে? এই গরুর দুধ দোহানো থেকে শুরু করে, কৃষি কাজ থেকে শুরু করে, বাজার সদাই থেকে শুরু করে, হাটে কেনা বেচা সব করতো মেয়েরা। এই যে মেয়েরা যখন কাজ করতো প্রাচীনকালে, আমরা দেখবো রাধা মেয়েটা খুবই পরিশ্রমী। রাধা প্রচন্ড পরিশ্রম করে কোনো একটা দিন মথুরার হাট থেকে ফিরতে ফিরতে, কোনো তার বিভিন্ন দ্রব্যাদি বিক্রি করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেলে সে কি করলো? নদী পার হওয়ার জন্য কোনো নৌকা পায়নি, নদীর ওই পারে তার এক বান্ধবী অর্থাৎ সখার বাড়িতে তিনি আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর রাত কাটালেন। এখন এদিকে বড়াই হচ্ছে তার পিসি, তার দূর সম্পর্কের ফুফি, কে? বড়াই। তখন বড়াই তাকে খুব টেনশনে পড়ে গেল, যুবতী একটা মেয়ে কোথায় আছে, কার কাছে আছে। সকালবেলায় তাকে খোঁজ করার জন্য মথুরার হাটের দিকে রওনা হলে এরে ওরে জিজ্ঞাসা করে, কি খবর, আমার রাধাকে দেখেছো? আমার রাধাকে দেখেছো? সবাই বললো না। যখন সে কৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করলো যে আমার রাধাকে দেখেছো, কৃষ্ণ বললে, রাধাকে? একে খাই নাকি মাথায় দেয়? সে বললো, রাধার, তখন গুণ বর্ণনা করলো যে রাধার চুলগুলো এমন, নাকগুলো এমন, কানগুলো এমন, ঠোঁটগুলো এমন। এটা শোনার পর তো কৃষ্ণ চিন্তা করলো, হাই হাই, মর্তের মধ্যে কি এমন মানুষ আছে, এত সুন্দর মানুষ? আচ্ছা যান, চলেন একটু খুঁজে বের করি, দেখি হে কে। এই তো আমরা এখানে গিয়ে দেখতে পাবো মহা বিপদ। বরং বড়াই দরকার ছিল, না বাবা তোমার যাওয়া দরকার নেই, আমি খুঁজে বের করি। কিন্তু বড়াই এই কথা বলে নাই, আর এই 13টা খণ্ড বানিয়েছে। এই 13টা খণ্ড বানিয়েছে মানে আজকে আপনাকে মহা বিপদ, চাকরির বাজার, বাংলা সাহিত্যের ডিপার্টমেন্ট, সবকিছুতেই খুব বেশি ঝামেলা। তাহলে এখানে দেখুন একটা বিষয়, সেটা হচ্ছে কি, শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে এখন আমরা দেখবো সে এখানে গিয়ে একবারে লাভ এট ফার্স্ট সাইট, অর্থাৎ প্রথম দর্শনে তার প্রেম, সে একেবারে তাকে দেখে একবারে সে অস্থির। সে আসলো, আসার পর তারপরে দিন সে যখন দেখলো একজন, সে যখন প্রথম দেখা হলো তখন সে দেখলো হচ্ছে কি রাধা। তার একটা খুব বড় অভ্যাস কি ছিল, বড়াই রাধা সম্পর্কে কি পিসি। এখন আসুন হচ্ছে মিনহাজুল ইসলাম নীলফামারী পিসি। এখন আসুন সে দুই গাল ফুলে ফুলে আসতেছে, কেমনে ফুলে? এখানে পান খায়, দুই দিকে পান। পান মানে হচ্ছে তাম্বুল। আপনাদের বেঁচে একজন তাম্বুল খাইতো না, উনি কই তাম্বুল খাই বসে বসে? এর নাম কি ওনার? আকলাক। আকলাকটা তো আমি আর খুঁজেই পাচ্ছি না। সে তো বসে বসে একটা ক্লাসের মধ্যে বেশ কয়েকটা পান খাই। আচ্ছা এখন আসুন, এই যে তাম্বুল খণ্ডের মধ্যে আমরা গিয়ে পাবো, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড আছে এখানে একটা। যে পরের দিন সকালবেলায় সে ঘুম থেকে উঠে ভোর বেলায় বিশাল এক ডালা ভর্তি এক পান সাজালো, পানের পিছনে কিছু ফুলও সাজালো, ফুল সাজিয়ে রাধার কাছে নিয়ে গেল, ফুলের তোড়া, পানের তোড়া, যে রাধা আমি তোমাকে খুব ভালোবাসি। রাধা এটা চিন্তা করে দেখলো, হ্যাঁ আমি বিবাহিত মেয়ে, তুমি আমার কাছে কেন আসছো? আরো অনেক গালিগালাজ করে এক লাথি দিল, কোথায়? তাম্বুলাদি সব উপরে পড়ে গেল। তখন তাকে বলেছিল যে তোমার সাহস কত বড়, তুমি আমার সাথে প্রেম করতে আসছো, আমি কত ফর্সা, আমি কত কিউট, আর তুমি তো হচ্ছে কালো, কাইল্যা, হ্যাঁ ব্ল্যাক। আমাদের আজকের ভাষায় যদি বলি, রাধার বাপ মা ছিল না স্যার, এটা আপনার দরকার থেকে, রাধার বাপ মা গেছিল, আপনার কি রাধারে পছন্দ নাকি মিনহাজুল ইসলাম? এই তো আপনার তো অবস্থা ভালো মনে হচ্ছে না। আচ্ছা এখন আসুন, আচ্ছা এখন আসুন, বাপ মা ছিল না। আচ্ছা এখন আসুন, এখন হচ্ছে এই তখন এক লাথি দিয়ে ফেলে দিলে, রাধার স্বামী কই ছিল? স্বামী আশেপাশেই ছিল। তার রাধার স্বামী মেঘলোক সরকার, আপনার এতে কিছু জানা কি দরকার? এই যেটা বলি শুধু শুনেন। এখন আসুন, তখন সে বললো যে তুমি তো বামন, খাটো। রাধা, কৃষ্ণ ছেলেটা কি, তার গুণ একটাই, সব বেগুন, তার কোনো গুণ নেই। তার গুণ একটা সুন্দর বাঁশি বাজাইতে পারে, আর কোনো কাজ নেই, খালি কি কাজ, একটা বাঁশি, আর কিছু বাজাতে পারে না। এখন আসুন, হ্যাঁ বাপ মা ছাড়া জন্ম হলে কি করে? মায়ের দুধ। বাপ মা ছাড়া তো জন্ম তো হয় না, জন্ম তো বাপ মা দিয়েছে। পরবর্তীতে কি সবার বাপ মা চিরদিন থাকে? থাকে না। আচ্ছা এখন আসুন, নাকি দৈব শক্তি আছে? আচ্ছা এটা পরে না, দৈব শক্তি নেই কোনো তন্নি, এটা বাপ মা সবার চিরদিন থাকে না, এটা স্বাভাবিক। আপনার অনেকে আছে বাবা নাই, অনেকে আছে মা নাই। হ্যাঁ এখন আসুন, পিসি তাকে খুঁজতে বের হয়েছিল, তো ভাবলাম ও আচ্ছা
পিসি খুঁজতে পারিছে, সে পিসির কাছে থাকতো, তার মা বাবা ছিল না। এখন আসুন, ও যখন লাথি দিয়ে ফেলে দিল তখন বললো, বামন হইয়া চাঁদের বুকে হাত বাড়াইও না, তুমি খাটো আমি লম্বা, তুমি কালো আমি ফর্সা, তো তোমার সাথে আমার যাই না, তো তুমি এখান থেকে বের হও। তখন এই যে যখন তাকে অপমান করলো, কি বলে কালো বলে, কি বলে বামন বলে, তখন কৃষ্ণও তো আর কম না, কৃষ্ণ উল্টা গান ধরলো, কালো কালো করিস না লো ও গোয়ালার জি, বিধাতা আমায় করেছে কালো, আমি করব কি? হ্যাঁ, তাহলে আমার তো দোষ নাই, কালো কি আমি নিজে হয়েছি? আমি তো নিজে হয়নি, আমাকে আমার বিধাতা করেছে। তো পরে আরো অনেকগুলো গুণ আছে, এক কালো কি জানি মাথার চুল, আরেক কালো এই, আরেক কালো যমুনার জল, আরেক কালো এই। তার মানে সবাই কালোরে পছন্দ করে, সবাই সব কালোরে পছন্দ করে, কিন্তু আমি কি কৃষ্ণ কালো হয়েছে এই জন্যই দোষ। এখানে দেখবেন বাংলা সাহিত্যের মধ্যযুগে প্রায় 1500 গান আছে যেগুলো শ্রীকৃষ্ণ কীর্তন থেকে হুবহু কপি করা হয়েছে। হ্যাঁ, হুবহু কপি করা হয়েছে। এরপরে যাবো হচ্ছে বারখণ্ড। দেখুন দুজনের মধ্যে একটু পরিচয় হলো শুধুমাত্র, রাধা কি করে মাথার মধ্যে একটু বোঝা নেই এবং হচ্ছে কোমরে, কোমরে মানে কাকে করে বোঝা নিয়ে বাজারে যাচ্ছে, তখন কৃষ্ণ এসে হাজির, আরে রাধা এত কষ্ট করা দরকার নেই, আমার কাছে দাও এই বোঝা, আমি একটু বহন করি। একদিন, 2 দিন, 3 দিন বহন করে করে তার সাথে সখ্যতা বাড়ালো। আচ্ছা, এরপরে সে একটু চালাক হয়ে গেল, না তোমার বোঝা নেবো না, তুমি তো বিনিময়ে আমার কোনো কিছুই দাও না। তখন সে কৃষ্ণ, তার তো গরুর রাখাল, ঠিকই করলো, তার সামনে একটা ছাতা আছে, সে বললো কৃষ্ণ রাধাকে বললো যে রাধা তুমি তো খুব ফর্সা মানুষ, তুমি তো রোদ্রে হাঁটলে খুব ক্লান্ত হয়ে যাও, খুব মানে একবারে লাল হয়ে যাও, ফর্সা মানুষ তো হাঁটলে পরিশ্রম করলে লাল হবেই, এটাই বৈশিষ্ট্য। তখন বললে যে তুমি আমার ছাতার নিচে আসো। এরপরে এটা হচ্ছে সত্রখণ্ড। এরপরে এখানে দুজনের প্রেমের বিশাল কাহিনী আছে, বারখণ্ড, বানখণ্ড, নৌকাখণ্ড, বানখণ্ড এটা। এরপরে হচ্ছে বংশীখণ্ড, যমুনাখণ্ড, নৌকাখণ্ড। এখানে দেখুন যমুনাখণ্ডের মধ্যে কি করেছে, যমুনাখণ্ডের মধ্যে এই মেয়েগুলো যখন গোসল করতে যায় তখনকার সময়ে গলার হার, গলার হার তো নদীতে পড়ে গেলে খুঁজে পাবে না, এটা খুলে উপরে রাখে। তখন মানুষের ড্রেস কম থাকতো, একটা করে ড্রেস রাখতো, এই ড্রেস শেষ হলে আরেকটা ছিঁড়ে গেলে আরেকটা ড্রেস বানাতো। তখন এই মেয়েগুলো গায়ের এই কাপড়গুলো খুলে যখন নদীতে গোসল করতে গিয়েছে, তখন এখানে আমরা দেখবো অনেকগুলো গান আছে এখানে, তখন সেগুলো সবগুলো মেয়ের কাপড় একসাথে নিয়ে সে কদম গাছের ডগায় সে গিয়েছে, ওইখানে গিয়ে সে একটা গান ধরে, আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। এটা বলার পরও তারা শুনে না, তখন সেই গান ধরে কি, এই হাঁটু পানিতে নেমে কন্যা আস্তে 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 তারা পানিতে নামতেছে, আর তার গানে আস্তে আস্তে করে তার গানের সংখ্যা বাড়তেছে। এখন শুনে একটা সময় সবাইকে সব কাপড় টাপড় দিয়ে দেয়, কিন্তু কোনো একটা সময় গিয়ে দেখা যায় যে সবারটা দিয়ে দিলেও কৃষ্ণ সে রাধাকে আটকে দেয়। এটার নাম হচ্ছে কি যমুনাখণ্ড। এরপরে যেমন হচ্ছে নৌকাখণ্ড, এখানে আমরা দেখবো তাদের মিলনটা হয়। নৌকাখণ্ডের ঘটনা হচ্ছে, তৎকালীন সময় মানুষ যখন বাজারে যেত কোনো কিছু দ্রব্যমূল্য ক্রয় করার জন্য অথবা বিক্রি করার জন্য, তারা দল বেঁধে যেত, এক দল এক বহর যেত। আমরা ছোট সময় দেখেছি গ্রাম থেকে যদি কোথাও দূরের বাজারে যেত মুরব্বীরা, তখন যেটা করতো 8 জন 10 জন একসাথে যেত। ধরেন একজনের বাজার করা শেষ 7টায়, আরেকজনের 9টায়, 9টা পর্যন্ত ওয়েট করতো, সবাই মিলেমিশে একসাথে আসতো। এখনো দেখবেন গ্রামের মুরব্বী অর্থাৎ সিনিয়র যারা আছেন, এরা বাজারে গেলে এরকমই যায়। কিন্তু আমি আর আপনি বাজারে গেলে কি, আমার কাজটা ছোট, তাড়াতাড়ি বাড়িতে চলো, শেষ। কিন্তু তৎকালীন মানুষজন এরকম ছিল না, মানে একবারে হচ্ছে দল বেঁধে যেত, দল বেঁধে আসতো। যখন এই রাধা মেয়েটা দল হচ্ছে কোথায় গেল, তার পুরো বহর নিয়েছে কি করলো, বা তার পুরো কাফেলা নিয়ে গেল হচ্ছে বাজারে, মথুরার হাটে বিক্রি করে যখন সন্ধ্যার দিকে বাড়ির দিকে ফিরবে, তখন কৃষ্ণ কি করলো, অনেকদিন তার পিছনে পিছনে ঘুরেছে, তার পিছনে ঘোরার পর কোনো সুযোগ পায়নি, কোনো চান্স পায়নি, সে একটা ছোট নৌকা বানালো, যে নৌকার মধ্যে 2 সিট, একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার, এর বেশি বসা যাবে না, এই যে বাইকের মতো, একজন 2 জন বসা যাবে। সে কি করলো, ওই যে নদী যারা পার করে এদেরকে বলে পাটনি, খেয়া পার করে যারা, এই পাটনিকে বললো যে তুমি আজকে চলে যাও, আজকে তোমার কোনো ডিউটি নেই। পাটনি চিন্তা করলো যে ঠিক আছে তুমি কাজ করো, ফ্রিতে কাজ করলে কে না বাঁচে। তখন সে বেঁচে গেল, বেঁচে যাওয়ার পর কি করলো, সে বড় নৌকা দিয়ে সব মানুষ নিয়ে আসলো। যখন দেখলো দূর থেকে রাধার আশেপাশে রাধার বন্ধু বান্ধব যা আছে সব মিলে আসতেছে, বড় নৌকা ডুবাই দিল পানির মধ্যে। ডুবাই দিয়ে সে কি করলো, 2 সিটের একটা নৌকা নিয়ে বসলো। 2 সিটের নৌকা নিয়ে এখন একজন একজন করে পার করে, আর সেই গান ধরে, সব সখী রে পার করিতে নেবো না না। ভাই এটা কমেন্টে লিখুন। এখানে আসুন, এই যে সে গান যখন ধরেছে, তখন তো রাধা তো এমনি ভয় ভিতরে কলিজা ফেটে যাচ্ছে ভয়ে, যে না আমি তো তোমার সাথে যাব না। কিন্তু এখানে এখন সে তো বড় নৌকার আশায় বসে আছে, কিন্তু বড় নৌকা নাই। এখন সে একজন একজন করে পার করে করতে 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 সবাই ওই পারে নিয়ে গেছে। এখন শুধু রাধা এই পাশে আছে। এখন রাধাকে নিয়ে, রাধা এই তো আসুন, রাধাকে নিয়ে কি করলো সে, যখন নদীতে রাধা পার হবে না পার হবে না পার হবে না বসে আছে, বড় নৌকা আসবে কিনা। কিন্তু বড় নৌকা তো ঘটনা ভিন্ন, কৃষ্ণ তো আগে এটা মিটমাট করে আসছে, বড় নৌকা নাই আজকে আসবে না। যখন সে কি করলো, ওই যে আর কোনো উপায় পেল না, তখন সে এই নৌকায় উঠলো, নদীর মাঝখানে গিয়ে বললো এখন যদি তুমি আমার সাথে রিলেশনে না যাও, ফিজিক্যাল রিলেশনে না যাও, নৌকা ডুবিয়ে দেবো। সে তো যাবেই না। তখন হুট করে কি করলো, নৌকা ডুবিয়ে দিল।
নৌকা ডুবিয়ে দিচ্ছে, এখন এই তো মেয়েটার বাঁচতে হবে, তখন বাঁচার সুবিধার্থে সে গিয়ে তার কোলে উঠলো। পরবর্তীতে আমরা দেখতাম যে তার মধ্যে একটা মিলন হয়, মিলন হওয়ার পরেই আমরা দেখি এখন তাদের প্রেমের চিত্র ভিন্ন। কৃষ্ণ আর রাধাকে দেখতে পারে না, কৃষ্ণ এখন হচ্ছে একবারে হচ্ছে কি বলে যে রাধার সবচেয়ে বড় শত্রু হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণের প্রতি রাধা এখান থেকে একবারে পাগল পাড়া হয়ে যায়। তখন সে ওই পারে গিয়ে বললো যে না, কৃষ্ণ তো খুব ভালো মানুষ, কৃষ্ণ তো, আমি তো ডুবেই গেছিলাম, আমাকে কোনো মতে উদ্ধার করে নিয়ে আসলো। তখন সে উল্টা পাল্টা কমেন্ট করবেন না। আচ্ছা, এখন আসুন, তখন সে গিয়ে বলতেছে, একটা গান ধরেছিল, আমার ভাসাইলি রে আমায় ডুবাইলি রে আকুল দরিয়ার মাঝি, বাংলায় বিখ্যাত একটা গান আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আসুন, আপনাদেরকে নিয়ে সময় নেওয়া নাই, অফলাইন ক্লাস থাকলে আর 2-4টা গান শুনতে পারতাম, শোনাইতে পারতাম। হ্যাঁ, কিন্তু এখন এই সুযোগটা নাই। আচ্ছা, যাই হোক, এখন থেকে আমরা দেখবো একটু খণ্ড ভিন্ন, এখন চরিত্র ভিন্ন। কৃষ্ণ রাধা আর তার ঘরে থাকতে পারে না, রাধা তার ঘরে থাকলে তার মাথা নষ্ট। এখন আসুন, কিরকম আজ 3 আওয়ার্স ক্লাস হবে, 3 আওয়ার্স না, আমার পরে আবার ক্লাস আছে। আমি তো মানে সময় পাচ্ছি না। দেখুন, আগের বেঁচে যারা ছিল এরা বলতে পারবে, শিলা মালাকার ওরা ক্লাস করেছে যে এই মাত্র শেষ করে আবার ঢুকেছে, আপনাদেরটা শেষ করে আরেকটা দেখবো। আচ্ছা, এখন আসুন, এখন যেটা হবে, এই কৃষ্ণের সাথে গান না পারলে জব হবে, কিন্তু 2-4টা গান ভাই ভাই প্রাইমারিতে বলতে হয়, বাচ্চাদের টিচার হবেন আপনি। সো গান গাওয়া এখানে আমার মতে খুব খারাপ কিছু না। যেটা অশ্লীল গান না বললেন, কিন্তু শ্লীল গানগুলো গাইতে আমি খুব বেশি খারাপের কিছু মনে করি না। একটা চাকরি পাওয়ার স্বার্থে হলেও আপনাকে 2-1টা গান শিখতে হবে। কেন, নজরুলের তো অনেক সুন্দর গান আছে। বিয়ে শাদী করলে তো আপনার 2টা গান আপনার ওয়াইফকে অথবা আপনার হাজবেন্ডকে শোনাইলেন, সমস্যাটা কোথায়? কি গান? ওই যে ছেলেরা শিখলেন, মোর প্রিয়া হবে এসো রানী, খোপাই দেবো তারার ফুল। এটা তো খারাপ কিছু না, আপনি আপনার ওয়াইফকে শোনাবেন। আদুরাতে যদি ঘুম ভেঙে যায়, হ্যাঁ, মনে পড়ে মোরে প্রিয়। আচ্ছা, এই যে এই জাতীয় গান তো আছে, এটা অসম্ভব তো কিছু না। নজরুলের কত গান, রবীন্দ্রনাথের কত গান। হ্যাঁ, এইটা যদি না শিখেন তাহলে কেমনে মাস্টারি করবেন? পোলাপান আসবে, এসে 2টা গান গাইতে থাকবে, আপনি দিকে পিটানো শুরু করবেন, এই গান গাছ কেন, গান গাইবি কেন? হ্যাঁ, এই সেই অনেক কিছু, টিচার হতে হলে অনেক কিছু সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এখন আসুন, বংশীখণ্ড। বংশীখণ্ডের ঘটনার কথাই, এই যে মেয়েটা গেল, যাওয়ার পর সে আর স্বাভাবিক থাকে না, একেবারে পাগল হয়ে যায়। কার জন্য? কৃষ্ণের জন্য। শুধু পাগল হয়ে যায় তাই না, সে আমরা এখানে দেখতে পাই তার কিছু বৈষ্ণব পদাবলী, তার কিছু আছে, তার কিছু কবিতা আছে। দেখুন, আমি একটা কবিতার লাইন দেখাচ্ছি, সেটা রচনা করেছেন চণ্ডীদাস। চণ্ডীদাস তার জন্য একটা মানে কৃষ্ণের প্রতি রাধার যে ঘটনা, কি লিখছে, রূপ লাগে আখি জুড়ে গুণে মন ভুর, প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মুর। তার মানে হচ্ছে কৃষ্ণের পায়ের জন্য আমার পা কাঁদে, কৃষ্ণের হাতের জন্য আমার হাত কাঁদে। তার মানে আমার তার প্রতি এত বেশি ভালোবাসা, তারা ছাড়া আমি আর থাকতেই পারতেছি না। তখন সে রাত্রেবেলায় ঘুমাইলেও সে মনে হয় যে কৃষ্ণের বাঁশি বাজে, সকালবেলায় ঘুম থেকে উঠলেও তার কাছে কৃষ্ণের বাঁশি বাজে। সে কি করে, বাঁশির সুর শুনেই, সে বাঁশির সুর শুনেই দেয় দৌড়, দৌড়ে গিয়ে দেখে রাত 3টা বাজে, অন্ধকার ঘুটঘুটে, অন্ধকারের মধ্যে দৌড়াই, কারণ তার মধ্যে আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। সকালবেলায় যায়, একই অবস্থা। এখন আসুন, তার প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর, এরকম আরো কিছু কবিতা আছে এখানে। কি আছে, এসো কি হমারি দুঃখের নাহি উর, এ ভর আবাদর মা হবাদর শূন্য মন্দির মোর। আরো অনেকগুলো কবিতা আছে এখানে শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে থেকে। যাহা যাহা তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজয়ী চমকময় হতি, এই যে রাধা বিষয়ক পদ। এখন আসুন, আমরা আরো পড়বো, অনেক কিছুই পড়বো এখান থেকে। এই যে সই কেমনে ধরি বহি আমারই বধুয়া আনবারে যাই, আমারই আঙ্গিনা দিয়া, এখানে অনেকগুলো কবিতা আছে, অনেকগুলো গান আছে, আমরা সবগুলো পড়বো। স্যার কি আছে, ভাবদি বাসি কিনবো একটা, অবস্থা কি, বাসি একটা কিনলেও লাভ নেই, চাকরি না হলে সিহাব কোনো রাধাই আপনার কাছে আসবে না, আগে একটা চাকরি নেন, বাসি কিনা লাগবে না, জান। এখন আসুন, কোথায় ছিলাম, বংশীখণ্ড। তখন সে সারাদিন গান গায়, যখন দৌড়ে গিয়ে দেখে কি কৃষ্ণ তো নাই, তাহলে বাসির সুর আমার কানে কেমনে আসলো? তখন সে গান ধরে, বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে। এই যে বিষয়টা, তার মানে সবসময় তার বংশী বাজায়। এখন সে যখন কৃষ্ণের কথা মনে হলেই সে পাগল হয়ে যায়, কৃষ্ণের কথা মনে হলেই সে পাগল হয়ে যায়। এই যে একটা বিষয় এখানে আমরা দেখতে পাবো, এই কিছু বিষয় হচ্ছে কি, তো আচ্ছা, এর মাঝখানে যেটা হলো, কৃষ্ণের সাথে তার বিচ্ছেদ, ব্রেকআপ। দুজনের মধ্যে কৃষ্ণ কি করলো, এর মাঝখান দিয়ে ব্রেকআপ করে চলে গেল। এখন তো পাগল হচ্ছে কে, রাধা। এখন রাধা উল্টা পাল্টা গান গায়, কি কি গান গাই, সই কেমনে ধরিব হিয়া আমারই বধুয়া আনবাড়ি যায়, পিছনে লেখা আছে আমারই আঙ্গিনা দিয়ে। আপনার পরীক্ষায় আসবে, এটা কার লেখা? চণ্ডীদাসের লেখা বিখ্যাত কবিতা, সই কেমনে ধরিব হিয়া আমারই বধুয়া আনবাড়ি যাই, আমারই আঙ্গিনা দিয়া। হে বন্ধু, আমি কেমনে ধৈর্য ধরি, এই কৃষ্ণ তো এখন আমার পাগল বানাই দিয়ে, এখন তার আমার কাছে নাই, এখন তো আরেকজনের কাছে যায়, আমি এটা কেমনে ধৈর্য ধরি। এটা নিয়ে আমাদের মমতাজ খালা একটা গান লিখছে, কি গান জানি লিখেছিল, তার ওই সময় এই গানটা খুব ফেমাস ছিল, খুবই ভাইরাল ছিল, খুবই ভাইরাল। তখন তো ফেসবুক ছিল না জগতে, ফেসবুক থাকলে হচ্ছে আরো ভাইরাল হয়ে যেত। এখন তো ফেসবুকের যুগ, যার কারণে দেখবেন 2 সেকেন্ডে একটা গান ভাইরাল হয়ে যায়।
তখন মমতাজ খালার গান এটা খুব ভাইরাল হয়েছিল। এখন আসুন, এইটাকে নিয়ে তিনি একটা গান লিখছিলেন। এরপরে তিনি আরো গান লিখছিলেন, এ সখী হামারি দুঃখের নাহি উর, এ ভরা বাদর, হ্যাঁ মা হবাদর শূন্য মন্দির মোর, সবার ঘরে তো হাজবেন্ড আছে, আজকে আমার হাজবেন্ড কোথায়, মন্দির শব্দের তো ঘর, শূন্য মন্দির মোর, কেন আমার মন্দিরটা শূন্য। এ ভাদ্র মাস, ভাদ্র মাস হচ্ছে পুরুষ মানুষের বাইরে কোনো কাজ থাকে না, তার মানে প্রত্যেকটা পুরুষই তার ঘরে ঘরে আছে, তাহলে আমার ঘর আজকে এত ফাঁকা কেন, এই কষ্ট কি শুধু আমার, এটা কি কোনো কৃষ্ণের কষ্ট নয়। এই যে যে বিষয়টা আসলো, এখানে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাই। তখন সর্বশেষ একটা গান গিয়েছিলেন, এই যে কষ্ট রাধা বিরহ, এখানে অনেকগুলো গান আছে, আমি ওটাতে যাচ্ছি না। হ্যাঁ, রেবেকা সুলতানা বলে এই গান পাঠান, হ্যাঁ। আচ্ছা, এখন এখন আসুন, কি বন্ধু যখন বৌলিয়া, এটাই, এটা আসছে কই থেকে, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আসছে। এখন লাস্ট একটা গান বলবো, কে বলতে পারবেন? লাস্ট যে গান গাওয়ার মধ্যে দিয়ে, যে গানের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তনের সমাপ্তি, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া গো। হ্যাঁ বলুন, এটা কে বলতে পারবেন? এই গানটা কে গাইতে পারবেন? ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া গো। কে বলতে পারবেন? কমেন্টে একটু হাত ওঠান। 71 জন মানুষ, কেউ যদি গান না পারেন তাহলে কেমনে হবে? 31%। কে পারবেন এই গানটা গাইতে? বলুন তো। পারি না, একজন নাই পারেন না, আর 71 জন। আব্দুল আলিম, এর একটু দেন। আব্দুল আলিম, আপনি, সময় 2 মিনিট, আপনি এই গানটা বলবেন, ভ্রমর কইও গিয়া। আমি হিন্দু ধর্মের থেকে কারো চাচ্ছিলাম যে আপনারা কেউ একজন বলুন, কারণ আপনাদের যে সুর, আপনাদের দরদ দিয়ে ক্লাস বলতে পারবেন। স্যার, আমার ভাতিজি আপনার ক্লাস পছন্দ করে, খাদিজাতুল কুবরা। আপনার ভাতিজি কোন ক্লাসে পড়ে, এটা জানতে চাই। আব্দুল আলিম বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলুন। স্যার, গান তো স্যার আপনি ভালো বলছেন, আপনি একটু বললে ভালো হতো। না, আপনি আপনার শুনতে, আমি আপনার গলাটা শুনতে যাচ্ছি। সময় 2 মিনিট, বলুন ভ্রমর কইও গিয়া, এটা গান বলুন। পারবেন? ভোমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জড়িয়া রে ভোমর কয়ো গিয়া কইয় কইয় রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মোহ রাধা ময়রা যাইমু কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইয় গিয়া ভ্রমর কইয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয় গিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর। আব্দুল আলিম, চাকরির বাজারে যদি এটা গাইতে পারেন, শেষ হয়ে যাবে চাকরি। আচ্ছা, এটা মূল ভার্সনটা একটু শোনাচ্ছি আপনাকে, হ্যালো 1 মিনিট স্যার। শুনবেন। হ্যাঁ হ্যাঁ, আব্দুল আলিম। আচ্ছা স্যার। আচ্ছা, এটা মূল জি ভার্সনটা স্যার বল। শোনাচ্ছি আপনাদেরকে, 1 মিনিটে শুধু শুনবেন, 1 মিনিটে মূল ভার্সন যেটা। আচ্ছা স্যার, ঠিক আছে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর গান গেয়েছেন, খুব সুন্দর। স্যার, আপনার কাজ ধন্যবাদ হচ্ছে, আপনাকেও। হ্যাঁ 1 মিনিটে আপনার কাজ হচ্ছে শুনবেন। হ্যাঁ, জি স্যার।
আচ্ছা, এটা আপনারা নিজেরা একটু দেখে নেবেন, হ্যাঁ, আপনারা নিজেরা একটু দেখে আচ্ছা নেবেন, স্যার, ঠিক আজকে আছে। শোনাবো না, হ্যাঁ। আচ্ছা, নামাজের ব্রেক দিব, হ্যাঁ, নামাজের ব্রেক দিব, নামাজের ব্রেক দিব হচ্ছে 5 মিনিটের মধ্যে, 5-7 মিনিটের মধ্যে নামাজের ব্রেক দিব। এখন আসুন, বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন, এটা নিজেরা একটু শুনবেন তাহলেই হবে, বাকিটা বুঝবেন। এই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনের পরে আমরা যাবো হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী এটা অনেকটা এরকমই, যে রাধা এবং কৃষ্ণের প্রেম নিয়ে কাহিনী, এটা নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। বেশ কয়েকজন সাহিত্যিক লিখছেন, তার মধ্যে চণ্ডীদাস হচ্ছে অন্যতম। চণ্ডীদাসের তার বিখ্যাত কবিতার মধ্যে হচ্ছে তার অতলান্ত বেদনার সুর। তার কবিতার মধ্যে রয়েছে কি, রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে বলেছেন দুঃখের কবি। কেন দুঃখের কবি বলেছিলেন? তার একটা বিখ্যাত উক্তি আছে, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি ভালো গান শোনাইতে পারবো না, আমার চাকরি হয়ে গেছে, আমার আর গান গাওয়া দরকার নেই। এখন যাদের চাকরি নাই, আপনারা গান গাওয়া শিখবেন। আমার কি গান গাওয়া দরকার আছে এখন, বলেন তো? চাকরি না হলে একটা কথা ছিল যে আর একটু গান শিখতাম। এখন আসুন, এখানে কি লিখছে, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এখানে একটু প্রশ্ন হলো যে এত ভয়, এত দুঃখ পৃথিবীতে কেন শুধু চণ্ডীদাসেরই হয়? চণ্ডীদাসকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন দুঃখের কবি। কেন দুঃখের কবি তাকে বলা হয়? চণ্ডীদাসের একটু ঝামেলা ছিল। কি ঝামেলাটা ছিল? চণ্ডীদাস ছিলেন একজন পুরোহিতের ছেলে। তিনি ছিলেন হচ্ছেন একজন এই মন্দিরের পুরোহিত। সেই মন্দিরেই কাজ করতে হচ্ছে রজকিনী নামে একটা মেয়ে ছিল, রজকিনী। রজকিনীর বাবা ছিল ধূপা। আচ্ছা, কালিন্দী নামে একটা নদী ছিল আমাদের, এখনো আছে মাগুরাতে, বর্তমান বাংলাদেশের মাগুরাতে অবস্থিত এই কালিন্দী নদী। এই কালিন্দী নদী, মাগুরার কেউ থাকলে কমেন্টে লিখবেন। এই কালিন্দী নদীর একপারে, যেহেতু তার বাবা ধূপা, ধূপা মানে কি, মানুষের কাপড় নিয়ে আসে, এগুলো কাপড় কাচতে হয়, কাপড় কেচে রোদে দেয়, শুকায়, এরপরে সে এগুলো আবার কি করে, মানুষের কাপড় মানুষকে দিয়ে দেয়। এইভাবেই তাদের জীবন যাপন হয়। এই যে রাধা মেয়ে, সরি, রজকিনী মেয়েটাকে কখন যেন কার চোখে, যার চোখে যারে লাগছে ভালো, বাংলায় একটা গান আছে, কখন 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 যেন দেখে 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 তাকে ভালো লেগে গেল। কিন্তু লেগে গেলেও তো হবে না। যারা হিন্দু ধর্মের, ওরা একটু কমেন্টে জানান, এই নমশূদ্র বা একেবারে হচ্ছে চন্ডাল জাতের যারা আছে, এদেরকে ব্রাহ্মণ কোনো ছেলে বা মেয়ের সাথে বিয়ে দেওয়া যায় কিনা, বা আপনাদের হিন্দু ধর্মের সিস্টেমটা কি বলুন। এখন আসুন, কমেন্টে একটু লিখবেন। একজন পেয়েছে মাগুরার, আপনি খোঁজখবর নেবেন যে মাগুরার কালিন্দী নদী কোথায়। তখন চণ্ডীদাস কি করলো, এই মেয়েটার সাথে, ওই যে মেয়েটা কি করে, সকালবেলা একবার যায় মন্দির, কি করে ঝাড়ু দেয়, সন্ধ্যাবেলা একবার যায় মন্দির ঝাড়ু দেয়, খুব বেশিক্ষণ দেখা হয় না। সে চিন্তা করলো এই মেয়েটাকে দেখতে হলে আমাকে কি করতে হবে, মেয়ে তো সারাদিন কাজ কি বাড়িতে, বাড়ির কাজ হচ্ছে তার বাড়ির পাশে একটা নদীর ঘাট, এই ঘাটের মধ্যে সারাদিন কাপড় ধোয়। তাহলে সে কি করলো, এই নদীর অপর প্রান্তে গেল, অপর প্রান্তে গিয়ে কি করলো, সে সুন্দর করে একটা মঞ্চ বানালো। কিসের মঞ্চ বানালো? বাঁশ দিয়ে, বাঁশের চাটাই দিয়ে শক্ত করে মঞ্চ বানালো। উপরে সুন্দর করে লাল নীল কাপড় আছে না, কাপড়ের মতো করে সে উপরে কি করলো, একটা হচ্ছে সুন্দর করে মাচান বানালো। মাচানের উপর সুন্দর করে একটু ঘেরা টাইপের বানালো। বানানোর পর সে এখানে বসে 7.5 হাত লম্বা, সে কি করলো, রশি দিয়ে, সে 7.5 হাত লম্বা সুতা দিয়ে একটা বড়শি ফেলালো। এখন প্রশ্ন হলো, সবাই খুব খেয়াল করে বুঝবেন 1 মিনিটে, এই বড়শি নাই, বর্ষাকালে বৃষ্টি আছে, পানি আছে, নদী ভরপুর, নদীর উপর থেকে কি করা যায়, মাছ দিলে পানিতে বড়শি পড়ে। যখন শীতের দিন হয়, নদীর পানির কি অবস্থা? নদীর পানি আস্তে আস্তে তলানিতে গিয়ে ঠেকাই। তার মানে আপনাকে সামনের দিকে আগাইতে হবে। আপনি যদি সামনের দিকে আগাইতে পারেন, তাহলে আপনি পানির নাগাল পাবেন। কিন্তু না, চণ্ডীদাস কি করেছে, তার মঞ্চ তো আর নামাই না। তাহলে আপনি একটু সুতা লম্বা করেন, যেন আপনার বড়শিটা পানিতে যাই, না এটাও করবে না। তাহলে সে কি করছে, বসছে একবারে আকাশের উপরে, একবারে নদীর পাড়ের উপরে বসে 7 হাত রশি নিয়ে, 7 হাত সুতা নিয়ে কি করেছে, তার বড়শি পড়ে আছে কোথায়, সাদা মাটির মধ্যে, শক্ত মাটির মধ্যে। তখন এইভাবে চলছে। এটা দেখে মানুষের চিন্তা হলো, আচ্ছা এই লোক যদি মাছ ধরতে চাই, তাহলে তো মাছ ধরার সিস্টেমে তার সামনের দিকে আগাইতে হবে, হয়তো তার মঞ্চ আগায় নিতে হবে, নাহলে তার সুতা বাড়াইতে হবে। কিন্তু স্যার এখন আর কেউ মানে না। আমি ব্রাহ্মণ কন্যা হয়েও অন্য কাস্টে বিয়ে করেছি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু অনেক ক্ষেত্রে যেখানে মানে, যেখানে ঝামেলা আছে, সেখানে মহা ঝামেলা। পরে রাধার কি হলো, তো আমি আর জানি না, রাধার সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা আচ্ছা, এখন আসুন, এখন ঘটনা কি, এই যে রজকিনীর সাথে তার প্রেম হওয়ার জন্য সে 12 বছর বসে আছে। 12 বছর পর্যন্ত মানুষ অনেক কথা বলা বলি শুরু করলে, রজকিনী মেয়েটার স্বাভাবিকভাবে টিকতে পারেনি। এতদিন পর্যন্ত রজকিনীও কাকে মনে মনে ভালোবেসেছে, কারকে, এই চণ্ডীদাসকে। তখন দুজন মিলে যখন চিন্তা করলো যে 12 বছর পরে চণ্ডীদাসের সাথে রজনীর কোনো কথা হয়নি, এত ভদ্র যে কোনোদিন কেউ কোনো একটা কথাও বলেনি। হ্যাঁ, আচ্ছা এখন আসুন, তখন এই 12 বছর পরে তাকে জিজ্ঞাসা করলো, কি খবর মশাই, আপনার বড়শিতে কি কোনো মাছ ধরলো? তখন সে বললো, না 12 বছর তো কোনো মাছ ধরেনি, এই তো প্রথম একটা ঠুকরানো দিল মাছ। তার মানে সে কোন মাছ ধরতে বসছে, এখন এটা আপনারা বাকিটা বুঝে নেবেন। তখন দেখুন, এই যে 12 বছর পর, তখন তার বড়শিটা পড়ে আছে কোথায়, সাদা মাটিতে। এই মাটি থেকে আরো 10 হাত দূরে হচ্ছে পানি, পানির তার ধারে কাছে নাই তার বড়শি। তাহলে সে কি বললো, 12 বছরে কোনো মাছ তো ধরা পড়েনি, মাছ ধরা পড়েছে মাত্র একটা ঠুকরানো দিল। এই যে ঘটনাটা ঘটার পর যখন তারা দুজন বিয়ে করেই ফেলে, তখন সমাজ তাদেরকে মেনে নিয়নি, তাদেরকে পিটাই, তাদেরকে উলঙ্গ করে রাস্তায় ঘুরাই, তাদের মাথার চুলকে ন্যাড়া করে গলার মধ্যে জুতার মালা দিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে
অপমান করলে তখন সে বলেছিল, শোনো মানুষ ভাই, সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই, এই জাত তোমার দেখা দরকার নেই, আমি ওরে ভালোবেসে ফেলছি, আমাদের বিয়েকে মেনে নাও, আমাদেরকে সামাজিক স্বীকৃতি দাও। কিন্তু ওই সমাজ তাদেরকে সামাজিক স্বীকৃতি না দিয়ে উল্টা কি করলো, বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে দিল, তাদেরকে গ্রাম থেকে বের করে দিলে তারা চলে যায় হচ্ছে বাঁকুড়াতে। বাঁকুড়াতে যাওয়ার পর, সরি, বীরভূমে চলে যায়। বীরভূমে চলে যাওয়ার পর সেখানেও তারা রেহাই পায়নি। কয়েকদিন পর কোনো না কোনো মতে ওই আশেপাশের মানুষগণ জানতে পারলো, কি জানতে পারলো, যে এই তো ব্রাহ্মণের ছেলে, এই তো ধোপার মেয়েকে বিয়ে করেছে। ওইখানেও তারা মারপিট করে। তখন সর্বশেষ তারা চলে যায় বৃন্দাবনে। এই যে ঘটনা, তখন সেই গানগুলো গেয়েছিল, সই কেমনে ধরিব হিয়া, আমারই বধূ আনবাড়ি যাই, আমারই আঙ্গিনা দিয়া। এরপরে বিদ্যাপতি করেছিল যাহা যাহা তনু তনু জ্যোতি, এটা রূপ লাগে আখি জুড়ে মন গর্বর, এটা হচ্ছে জ্ঞানদেশের কথা। অর্থাৎ কে কোন কবিতা রচনা করেছেন সেই কবিতাগুলো আপনাকে পড়তে হবে। আমরা নামাজের জন্য ব্রেক নিচ্ছি, আমরা নামাজের জন্য একটু বিরতি নিচ্ছি। বাকি অংশ শুরু করবো নামাজের পর। আমরা শুরু করব মঙ্গল কাব্য এবং হচ্ছে লোকসাহিত্য। মঙ্গল কাব্য এবং লোকসাহিত্য, এই দুটা দিয়ে আমাদের ক্লাস শেষ হবে। নামাজের জন্য 10 মিনিটের একটু ব্রেক নিচ্ছি। আল্লাহ হাফিজ। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মধ্যযুগের মনসামঙ্গল কাব্যের, আপনারা আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা, শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। তাড়াতাড়ি ছুটি দেন তন্নি সাংমা, তন্নি সাংমা, তাড়াতাড়ি ছুটি কেন, ইত্যাদি দেখতে যাবেন, তাই তো? ওকে, আচ্ছা আসুন। এখন আমরা যাবো হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের নিদর্শন, সেটা হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য মানে যেই কাব্য এক মঙ্গলবারে লেখা শুরু হতো, আরেক মঙ্গলবারে শেষ হতো, তার নাম মঙ্গল কাব্য। যেই কাব্য পড়ার সময় এক মঙ্গলবারে শুরু হতো, আরেক মঙ্গলবারে শেষ হতো, তার নাম হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গলে মঙ্গলে মঙ্গল যে কাব্য, তার নাম মঙ্গল কাব্য। যে কাব্য শুনলে মঙ্গল হয়, সাথে রাখলে মঙ্গল হয়, অথবা পাঠ করলে মঙ্গল হয়, তার নামই মঙ্গল কাব্য। কিন্তু আমরা কি জানি, বাংলা সাহিত্যের মধ্যযুগের দেবদেবীর প্রশংসা করে যে কাব্য রচনা করা হয়েছে তার নাম হচ্ছে মঙ্গল কাব্য। মধ্যযুগে দেবদেবীর প্রশংসা করে যে কাব্য রচনা করা হয়েছে তার নামই হচ্ছে কি মঙ্গল কাব্য। শেষ। এখন আসুন, মঙ্গল কাব্যের মধ্যে প্রথমত দুই ধরনের মঙ্গল কাব্য রয়েছে, একটা হচ্ছে লৌকিক, একটা হচ্ছে পৌরাণিক। এগুলো পরীক্ষায় আসবে না। আসবে মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টি? 5টি। তার মধ্যে 4টি খুবই গুরুত্বপূর্ণ, শুধু দেখুন। এক নম্বরে হচ্ছে মনসামঙ্গল কাব্য। প্রথমে হচ্ছে কি মনসামঙ্গল, দেবী মনসার প্রশংসা করে যে কাব্য বা স্তুতিকে যে আখ্যান কাব্য রচনা করা হয়েছে তার নাম মনসামঙ্গল। চণ্ডীমঙ্গলটা কি? দেবী চণ্ডীর প্রশংসা করে যে কাব্য রচনা করা হয়েছে তার নাম চণ্ডীমঙ্গল। ধর্ম ঠাকুরকে ঘিরে যে কাব্য রচনা করা হয়েছে তার নাম হচ্ছে ধর্মমঙ্গল। অন্নদামঙ্গল হচ্ছে দেবী অন্নদার প্রশংসা করে যে কাব্য রচনা করা হয়েছে তার নাম হচ্ছে অন্নদামঙ্গল। 3টা জিনিস পড়বেন, আদি কবিকে, প্রাচীন কবিকে এবং শ্রেষ্ঠ কবিকে। আদি কবি, প্রাচীন কবি, শ্রেষ্ঠ কবি। আদি কবি, প্রাচীন কবি, প্রাচীন কবি দরকার নেই, আদি কবি হচ্ছে শ্রেষ্ঠ কবিকে, আদি কবিকে, শ্রেষ্ঠ কবিকে, আর হচ্ছে প্রধান চরিত্র। আদি কবি, শ্রেষ্ঠ কবি, এটা মনে রাখতে হবে, শ্রেষ্ঠ কবি এবং হচ্ছে চরিত্র, 3টা পার্ট মুখস্থ রাখবেন। দেবী মনসামঙ্গলের অপর নাম হচ্ছে পদ্মপুরাণ। মনসামঙ্গলের অপর নাম কি? পদ্মপুরাণ। এটা বিসিএস এর প্রশ্ন। অথবা এখানে ছোট বড় 22 জন মানুষ এই বইটা রচনা করেছেন, তাই এটাকে বলে হচ্ছে কি বাইশা। ছোট বড় 22 জন মানুষ মিলে যেহেতু এই বইটাকে রচনা করেছেন, তাই এটাকে কি বলে? বাইশা বলে। মনসামঙ্গলের আদিকবির নাম হচ্ছে কানা হরি দত্ত। কানা হরি দত্ত, আদিকবির নাম হচ্ছে কি কানা হরি দত্ত। শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে বিপ্রদাস বিপিলাই। বিপ্রদাস বিপিলাই, তবে এটা না থাকলে বিজয়গুপ্ত দেওয়া যাবে। বিপ্রদাস বিপিলাই, বিপিলাই, বিপ্রদাস বিপিলাই। চরিত্র, প্রধান চরিত্র হচ্ছে চাঁদ সওদাগর, যত কাহিনী ওনাকে নিয়ে। চাঁদ সওদাগর, তার ওয়াইফের নাম হচ্ছে সনকা। চাঁদ সওদাগর, চাঁদ সওদাগর, চাঁদ সওদাগর। এরপরে যেমন হচ্ছে তার ওয়াইফের নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে কি চাঁদ সওদাগর, তার ওয়াইফের নাম হচ্ছে সনকা। তার ছেলের নাম হচ্ছে লক্ষিন্দর। লক্ষিন্দরকে সাপে কেটে ফেলে, কারণ সে তার পূজা করতে চায়নি, এই জন্য লক্ষিন্দর এবং বেহুলা। এই যে বেহুলা, লক্ষিন্দর, সনকা, এগুলো হচ্ছে প্রধান চরিত্র বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন। দ্বিতীয় হচ্ছে দেবী চণ্ডীর প্রশংসা করে যে কাব্য রচনা করা হয় তার নাম চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলের অন্য নাম হচ্ছে অভয়া মঙ্গল কাব্য। কি মঙ্গল? অভয়া মঙ্গল কাব্য, অভয়া মঙ্গল।
চণ্ডীমঙ্গলের আদিকবির নাম হচ্ছে মানিক দত্ত। মানিক দত্ত, হ্যাঁ। আর শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী। প্রধান চরিত্রের নাম হচ্ছে ধনপতি বণিক। ধনপতি বণিক। প্রধান চরিত্রের নাম হচ্ছে কি? ধনপতি বণিক। লহনা, খুল্লনা, হুল্লোড়া, এগুলো। ধর্ম ঠাকুরকে ঘিরে মধ্যযুগে কিছু প্রশংসা করেছিল কে, কারা? এটা লিখবো। ময়ূর ভট্ট, প্রাচীন কবির নাম হচ্ছে ধর্মমঙ্গলের প্রাচীন কবির নাম বা আদি কবির নাম হচ্ছে কি? ময়ূর ভট্ট। শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে রূপরাম চক্রবর্তী। শ্রেষ্ঠ কবির নাম রূপরাম চক্রবর্তী। রূপরাম চক্রবর্তী। রূপরাম চক্রবর্তী, ময়ূর ভট্ট এবং কি আছে? রূপরাম চক্রবর্তী। এরপরে যাবো হচ্ছে তার প্রধান চরিত্র হচ্ছে হরিশচন্দ্র। এই হরিশচন্দ্রকে কেন্দ্র করে পুরো সাহিত্যই আবর্তিত হয়েছে হরিশচন্দ্র, এবং হচ্ছে তার ছেলের নাম হচ্ছে লাউ সেন। হরিশচন্দ্র এবং লাউ সেন। অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি আদিকবি একজন, তার নাম হচ্ছে ভারতচন্দ্র রায়গণাকর। ভারতচন্দ্র রায়গণাকর। ভারতচন্দ্র রায়গণাকর। তাহলে আমরা দেখব তার প্রধান কবি ভারতচন্দ্র রায়গণাকর হচ্ছে এখানকার সবচেয়ে শ্রেষ্ঠ কবি। এখন তার প্রধান চরিত্রের মধ্যে হচ্ছে কি? ঈশ্বরী পাটনি। কি আছে? ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি। হীরামলিনী। হীরামলিনী। ঈশ্বরী পাটনি, হীরামলিনী। ঈশ্বরী পাটনির একটা বিখ্যাত উক্তি আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, নগর পুড়িলে দেবালয় কি এরাই। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, নগর পুড়িলে দেবালয় কি এরাই। অর্থাৎ মন্ত্রী সদন কিংবা শরীর পাতন, এর মতো বিখ্যাত জগৎ বিখ্যাত উক্তিগুলো হচ্ছে এই ভারতচন্দ্র রায়গণাকর। আমরা দেখতে পাই মধ্যযুগের এই শ্রেষ্ঠ সাহিত্যিক, দুইজন সাহিত্যিক সবচেয়ে শ্রেষ্ঠ, একজনের নাম হচ্ছে আলাউল, আরেকজনের নাম হচ্ছে ভারতচন্দ্র। একজনের নাম আলাউল মুসলিমদের মধ্যে, আর হিন্দু ধর্মের মধ্যে হচ্ছে ভারতচন্দ্র। ভা, মনে রাখবেন, ভা। তো মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবির নাম হচ্ছে ভারতচন্দ্র রায়গণাকর। উনি কি করেছিলেন? উনি রচনা করেছিলেন ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্য। এতটুকু পড়লেই হবে। তাহলে আমরা প্রথমে যাব, এখানে শুধু আমরা দুইটা বিষয় আলোচনা করব। ধর্মমঙ্গল, ধর্ম ঠাকুরকে ঘিরে কিছু মানুষ পূজা করত। তখন রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী, সে ছিল নিঃসন্তান। সে ছিলেন কি? নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না এই দাম্পত্য জীবনে। তখন তার কাছ থেকে সন্তান লাভের আশায় তার পূজা করতো। সন্তান পেয়েছিল কি? লাউ সেনকে পাওয়ার পর সে ভুলে গিয়েছিল যে কারণ সে উচ্চমার্গীয় মেয়ে হওয়ার সত্ত্বেও সে কি করেছিল? নিম্নবর্ণের হিন্দু ধর্মের মধ্যে যারা ডোম সমাজ, একেবারে নিচু সমাজ, তাদের দেবতা ছিল হচ্ছে এই ধর্ম ঠাকুর। এই ধর্ম ঠাকুরকে ঘিরে যে পূজাগুলো করা হতো, এই পূজাগুলোকে বাদ দিয়ে কি করা হয়েছে? ধর্ম ঠাকুরের এই পূজাগুলোকে ঘিরে এই সাহিত্য রচনা করা হয়েছে। এটার বিস্তারিত আখ্যান কাব্য তো অনেক বড় বড় সাহিত্যকর্ম আছে। এখন এত সাহিত্যকর্ম আপনার জানা দরকার নেই, শুধু এতটুকু পড়লেই মঙ্গল কাব্যের আপাত দৃষ্টিতে শেষ হবে এবং বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন। এরপরে আমরা যাব হচ্ছে লোকসাহিত্য। এরপরে কোথায় যাব? লোকসাহিত্য। লোকসাহিত্য বলতে কোন ধরনের সাহিত্যকে বোঝায়? লোকসাহিত্য মানে হচ্ছে এমন সাহিত্য যে সাহিত্যগুলো মানুষের লোকমুখে প্রচলিত হয় তাকে বলা হচ্ছে লোকসাহিত্য। প্রাচীন কাল থেকে কিছু সাহিত্য মানুষের লোকমুখে প্রচলিত ছিল, তাকে বলা হচ্ছে লোকসাহিত্য। লোকসাহিত্যের বেশ কয়েকটা অংশ আছে, বেশ কয়েকটা পার্ট আছে। আমরা দেখবো লোকসাহিত্যের পার্টগুলো কি কি। লোকসাহিত্য 6টা ভাগে বিভক্ত। লোকসাহিত্যের ইংরেজি হচ্ছে ফোকলোর। অর্থাৎ মানুষের মুখে প্রচলিত যে সাহিত্য ছিল তার নামই হচ্ছে লোকসাহিত্য। লোকসাহিত্যের মধ্যে প্রথম ধারা হচ্ছে কি? গীতিকা। গীতিকা। এরপরে হচ্ছে ছড়া। ছড়া বলতে পারবেন কে কে? কমেন্টে হাত উঠান। ছড়া। এরপরে যাবেন হচ্ছে ধাঁধা। ধাঁধা মানে হচ্ছে পাজল। ধাঁধা বলতে আমরা কাকে বুঝি? পাজল। ছড়া, ধাঁধা, খনার বচন। খনার বচন 6টা ভাগে বিভক্ত ছিল। খনার বচন, গীতিকা, ছড়া, ধাঁধা, খনার বচন, প্রবাদ এবং হচ্ছে কথা। প্রবাদ, এরপরে কি আছে? কথা। এখন শুনি, কথা 3 প্রকার। একটা নাম হচ্ছে রূপকথা, উপকথা, ব্রতকথা। উপকথা, ব্রতকথা। রূপকথা, উপকথা, ব্রতকথা, 3টা হচ্ছে কথা। গীতিকার মধ্যে আছে ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, নাথ গীতিকা। 3টা পড়তে হবে কিন্তু, পূর্ববঙ্গ মাস্ট পড়তে হবে। পূর্ববঙ্গ গীতিকা, নাথ গীতিকা। আমরা প্রথমে যাব হচ্ছে এই ধাঁধা। আপনাকে একটা ধাঁধা দিলাম, উত্তর লিখবেন। বন থেকে বেরোলো টিয়া, সোনার টোপর মাথায় দিয়া। ওই যে বাচ্চাদের সাথে শুলুক বলেন না, শুলুক, শ্লোক বা শুলুক, আপনারা কে কোন অঞ্চলে কি নামে জানেন আমি জানি না, এটার উত্তর বলবেন। বন থেকে বেরোলো টিয়া, সোনার টোপর মাথার দিয়া। পাইনাপেল। হ্যাঁ, ইংরেজিতে লিখলে হবে না, বাংলায় লিখতে হবে।
পাইনঅ্যাপেল। পাইনঅ্যাপেল কি? আনারস। উত্তর সঠিক, থ্যাংক ইউ। এখন আসুন, এই আনারসকে কেন বলা হয়? আনারসের মাথার উপর কি, আনারসের উপর একটা গাছ থাকে। এখন আপনারা পারলে 2-4টা ধাঁধা দেন তো দেখি, কে পারেন? 2-1টা ধাঁধা লিখুন, কে কে পারেন ধাঁধা। ধাঁধা মানে হচ্ছে ওই যে বাচ্চা, যারা এখানে বাচ্চার আম্মু আছেন, যাদের বেবি আছে, এরা তো জানার কথা। এরা তো বাচ্চাদের সাথে গল্প করার সময় এরা অনেকে ওই দিন বলছেন আপনাদের বেবি আছে। এখন যাদের বেবি আছে ওনারা একটু কমেন্ট করুন যে আপনারা পারেন কিনা। এরপর আসুন ছড়া। ছড়াটা কি? যাদের ওই যে বাচ্চা আছে অথবা ভাগ্নে আছে, ভাতিজি আছে, পাইলে শুরু করে দেন। হ্যাঁ, তাহলে কি ওই যে হাট্টি মা টিমটি মোরা মাঠে পারে ডিম, হ্যাঁ, এই টাইপের যত ছোট ছোট কবিতা আছে এদেরকে বলে ছড়া। এগুলো আগে লেখা ছিল না, সাহিত্যে লেখা থাকতো না। এর কাছ থেকে ওই আমি থাকি খালে, খালে বিলে তুমি থাকো ডালে, দুজনের দেখা হবে মরণের পরে। হ্যাঁ, এটার উত্তরটা কি? তন্নি সংমা। তন্নি সংমা। আপনার ইত্যাদি শুরু হবে কয়টাই? আচ্ছা, এখন আসুন, এটা হচ্ছে ওই যে মরিচ আর মাছ। হ্যাঁ, দুইজনের জীবন শেষ হয়ে গেল একবারে। আচ্ছা, পারি না বেবি, কথা বলতে পারে না, তাই আমার একটা বেবি আসছে। কে? তন্নি অধিকারী, 4 বছরের। যাই হোক, কিউট মনে হচ্ছে অনেক। আচ্ছা, এখন আসুন, এখন আপনি বেবি আছে তো ভালো কথা, এখন আপনি একটা ধাঁধা বলুন, একটা সরাই বলুন। খনার বচন। খনার বচন কি? কৃষিকাজ রিলেটেড যে বিষয়গুলো। 16 চাষে মূলা, তার অর্ধেকে তোলা, তার অর্ধেকে পান, তার অর্ধেকে ধান, বিনা চাষে পান। 5টা দৃশ্য শুরু হয়েছে, আপনি কি যাবেন না? আচ্ছা, এখন আসুন, আচ্ছা ছেড়ে দেব। এখন আসুন, এখন মূল বিষয়টা হচ্ছে এইটার নাম হচ্ছে খনার বচন। কলা রুইয়ে নাকে তো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। তো কলা রুইয়ে নাকে তো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এই যে যে বিষয়টা বললো, এটার নামই হচ্ছে কি? খনার বচন। শেষ। এখন আসুন, খনার বচনের মূল বিষয়টা কি? খনার বচনটা কি? কৃষিকাজ রিলেটেড যে বিষয়, তার নাম খনার বচন। এগুলো মানুষের লোকমুখে প্রচলিত ছিল। ধাঁধাগুলো লোকমুখে প্রচলিত ছিল, ছড়াগুলো শুধু লোকমুখে প্রচলিত ছিল। প্রবাদ। নাচতে না জানলে উঠান বাঁকা। আমি নাচতে নামলাম, নাচতে নামার পর কিন্তু, নাচতে নামার পর আমার কি হলো না, যে নাচ ভালো হলো না। তখন বললাম কি, আমার উঠানটা বাঁকা ছিল, এই জন্য নাচটা হয়নি। মানে দোষটা আমার, আমি এটা বলবো না, দোষটা কেমনে অন্যের ঘাড়ে দেওয়া যায়। এখন আসুন, ওই যে কি জানি বলে, কাঁচাই না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। হ্যাঁ, খোকা যাবে শ্বশুর বাড়ি। আচ্ছা, এখন আসুন, কে? শিলা মালাকার। হ্যাঁ, হাঁটা বাচ্চাদেরকে এটা শোনান না, তাই তো? আচ্ছা, এখন আসুন, বাচ্চাদেরকে ধাঁধা, প্রবাদ, ছড়া এগুলো শোনাবেন। ওদের এখন ছোট সময় না শুনলে বাংলা সাহিত্যের এই ইতিহাস ঐতিহ্য তখন বড় হয়ে বিসিএস পরীক্ষা দিবে, তখন পারবে কেমনে? এখন ভালো করে শিখান, একবারে ছোট থাকতে যেন বিসিএস এর পড়া অর্ধেক মাথায় ঢুকে যায়। আপনি যা পড়বেন বাচ্চাকে তাই পড়াবেন। এখন আসুন, এটা গেল। এখন যাব কথা। কথা মানে হচ্ছে কয়েক ধরনের কথা আছে। রূপকথা, কাল্পনিক মানে অবাস্তব কথা, ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি, এটার নাম হচ্ছে অবাস্তব কথাবার্তা। উপকথা, এইটা বাচ্চার মায়েরা যারা আছেন এরা খুব ভালো করে বুঝবেন। কেন বুঝবেন? দেখুন, বাচ্চারা কার্টুন দেখতে খুব পছন্দ করে। কার্টুন তো আমি আর আপনি দেখতে পছন্দ করি না। এই কার্টুনটা না হয় এখন এটা ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে বিধায় তারা পছন্দ করে। আগেকার সময়ে বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য এই পশু পাখির বিভিন্ন কথা নিয়ে সাহিত্য রচনা করা হতো। এই সাহিত্যটাই এখন আজকে কি করা হয়েছে? কার্টুন করা হয়েছে। এই কার্টুনটা হচ্ছে কি? ওই কার্টুন, যে কার্টুন হচ্ছে কি প্রাচীনকালে যেটা ছিল মুখে মুখে প্রচলিত, তার নাম উপকথা। পশু পাখির জীবনে নিয়ে যে সাহিত্য, তার নাম হচ্ছে উপকথা। এটা যেমন ঈশপের গল্প। ব্রতকথা মানে মেয়েলি সাহিত্য। মেয়েলি সাহিত্য, ইয়েস, ডিজিটাল ভার্সন। কে লিখছেন? শিহাব হুসেন। ওই যে উপকথার ডিজিটাল ভার্সন হচ্ছে কি? কার্টুন। ওই যে পশু পাখি, শিয়ালে এসে দেখবেন একটা কথা বলে, বাঘে এক কথা বলে, এরপর কবুতর এক কথা বলে, মুরগি এক কথা বলে। হ্যাঁ, এক একজনের কথা এক একটা, তাদের সবাই মনের ভাব প্রকাশ করে ফেলছে। আচ্ছা, এখন আসুন, অবশ্যই আল্লাহ কবুল করুক। এখন আসুন, ব্রত কথা বলতে কোন সাহিত্যকে বোঝায়? এমন একটা সাহিত্যকে ব্রত কথা বলতে বোঝাই যে সাহিত্য কি করে নাই এখানে। ব্রত কথা বলতে এমন একটা সাহিত্যকে বোঝায় যেটাকে বলে মেয়েলি সাহিত্য। এখন আসুন, মেয়েলি সাহিত্য বলতে আমরা কি বুঝি? একটা মেয়ে যখন মা হতে চলে, তাকে অনেক বিধিনিষেধ মেনে চলতে হয়। একটা মেয়ে যখন ফার্স্ট টাইম মা হয়, তখন তাকে অনেক বিধি নিষেধ মেনে চলতে হয়। তখন অনেকগুলো খাবার তাকে খাওয়া যায় না, অনেকগুলো সিস্টেমে তাকে চলতে হয়। এই সময় এটা করা যাবে না, ওই সময় এটা করা যাবে না, এটা মেনটেন করতে হবে, ওইটা মেনটেন করতে হবে। এরকম ন্যাচারাল মানুষের লোকমুখে প্রচলিত যে কথাগুলো প্রচলিত ছিল, অর্থাৎ একটা মেয়ে যখন মা হতে চলে, তখন তার শাশুড়ি অথবা তার নিজের মা অথবা তার ভাবি অথবা আশেপাশের লোকজন তাকে অনেক উপদেশ দেয়, এটা এভাবে চলো, এটা এভাবে চলো, সেটা সেভাবে করো। এই টাইপের যে সাহিত্য তাকে বলে হচ্ছে ব্রত কথা, অর্থাৎ মেয়েলি সাহিত্য। এখন আসুন, গীতিকা। গীতিকা বলতে আমরা কি বুঝি? গীতিকা বলতে আমরা বুঝি গীত। গীত মানে গান, সহজ কথা। গীত মানে গান। প্রাচীনকালে গীত শুনছেন কারা কারা? এখনকার সময় তো আমরা গীত ভুলেই গেছি। প্রাচীনকালে বিয়ের সময়
বিয়ের সময় বা ধরেন 2-3 বোন 3 জনের বিয়ে হয়েছে, কোনো কারণে কোনো কালে বাবার বাড়িতে আসলো, একজন আরেকজনের গলায় গলায় ধরে কান্না শুরু করলো আর বিলাপ গাওয়া শুরু করলো, এটার নাম বিরহ সঙ্গীত। অথবা কেউ একজন মারা গেল, তখন ওই লাশের পাশে বসে বসে তার স্মৃতিকে চারণ করে সে কি করলো, গান গাওয়া শুরু করলো, এটার নামই হচ্ছে কি বিলাপ সঙ্গীত। এখন আসুন, বিয়ের সময় তারা কি করতো, আনন্দ ফুর্তি করবে কি করে, তখন তো ডিজে ছিল না। এই ডিজে আগের যে ভার্সন অ্যানালগ, এই অ্যানালগটা হচ্ছে, আমার একবার যাত্রা দেখেছি ছোটবেলায়, ওই যে ওইটাই। এখন এই যে এটার অ্যানালগ ভার্সন যেটা, এই অ্যানালগ ভার্সনটা হচ্ছে মেন, এই অ্যানালগ ভার্সনটাই হচ্ছে কি এই যে গীতিকা, গীত। তখনকার সময় বসে বসে তারা কি করতো, গীত বলতো, আর এটা সবাই শুনতো, খুব মজা পেত বিয়ের সময়। আর এখন আমরা কি করি, ডিজিটাল ডিজে, ডিজাইনে কি করে দেয় ধুমধাম ছেড়ে, সারা রাত চলছে, আশেপাশের মানুষের কোনো ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, যা মন চাই তাই হোক, এটা আমরা দেখার সময় নেই। আচ্ছা, দাদার মুখে শুনেছি, কে আলিফ নূর, থ্যাংক ইউ। আচ্ছা, এটাই ওই যার কাছে পারেন শুনে রাখেন, আপনার বাচ্চা কাচ্চারে ভবিষ্যতে শিখাবেন, শোনাবেন, এটা হচ্ছে আপনার কাছে। লোক সাহিত্য এমনিই চলছে, সেই দাদার আমল থেকে শুনে আসছে তারা, শুনে 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 এখনো শুনছে। আকলাক কই, আকলাকের তো আজকে দরকার ছিল, পুঁথি সাহিত্যের একটা পার্ট ছিল। তাম্বুল কই, তাম্বুল তো নাই, উনি তাম্বুল খাওয়া লোক তো নাই আজকে, হ্যাঁ। আচ্ছা, এখন আসুন, এরপরে যাবেন হচ্ছে ময়মনসিংহের গীতিকা থেকে। প্রশ্নটা কি আসে, 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন কে, দীনেশ চন্দ্র সেন। এই দীনেশ চন্দ্র সেন স্যারের তত্ত্বাবধানে এই দীনেশ চন্দ্র সেন স্যার কি করেছিল, চন্দ্রকুমার দে নামক একজন ব্যক্তিকে, কে, চন্দ্রকুমার দে, বাড়ি নেত্রকোনার বারহাট্টা, চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দেকে বললো, তুমি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তুমি কি করবা, সংগ্রহ করবা, কি সংগ্রহ করবা, গীত। তুমি কি করবা, গীত সংগ্রহ করবা। চন্দ্রকুমার দেকে অর্ডার দিল। আচ্ছা, এখন আসুন, চন্দ্রকুমার দে কি করলো, মানুষের বাড়ি বাড়ি যাই, ঘুরে ঘুরে কি করে, গীত লিখে। এই গীতগুলো কোন গীত, দেখুন এই গীতগুলো কোন গীত, ওই যে মানুষ যে যা জানে সবার বাড়িতে গিয়ে বলে যে ভাই আপনি গীত জানেন, হ্যাঁ জানি, বলুন আমি একটু লিখি, তখন সে লিখে নিয়ে আসে। এই যে লিখে নিয়ে আসলো, লিখে নিয়ে আসতে আসতে আস্তে আস্তে আমরা দেখতে পাই এই গীত লিখতে গিয়া পল্লী কবি জসীমউদ্দীনের একটা বিখ্যাত কবিতার সাথে পরিচয় হয়েছে, কাব্যের সাথে। চন্দ্রকুমার দে একেবারে শুরু করেছে, দেখুন ময়মনসিংহ গীতিকা কি, 1923 সালে ময়মনসিংহ জেলার পূর্ববর্তী অঞ্চল নেত্রকোনা, ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ। ময়মনসিংহ জেলার পূর্ববর্তী অঞ্চল নেত্রকোনা, ময়মনসিংহ এবং কিশোরগঞ্জের লোকমুখে প্রচলিত যে কবিতা, গান ও কাহিনীগুলো চন্দ্রকুমার দে কর্তৃক সংগৃহীত এবং দীনেশ চন্দ্র সেন কর্তৃক সম্পাদিত হয়, তার নাম হচ্ছে ময়মনসিংহ গীতিকা। এই গীতিকার মধ্যে 10টি পালা ছিল, মুখস্থ করবেন, মহুয়া, মলুয়া, দেওয়ানা, মদিনা, মনসুর, বয়াতি, চন্দ্রাবতী। হ্যাঁ, এই যে কে কোন পালা রচনা করেছেন এটা মুখস্থ রাখবেন। এরপরে আসুন, এই যে ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেছেন চন্দ্রকুমার দে। যখন এর আগে আপনার লেখা সেটা লেখা আছে সে হোসেন। এখন আসুন, এর আগে যেটা করলো, সবগুলো পালার নাম লেখা আছে। এর আগে যেটা করলো, চন্দ্রকুমার মানুষের বাড়ি বাড়ি যেতে যেতে তিনি চলে গেলেন এক জায়গায়, তার নাম গফরগাঁও। গফরগাঁওর কি হোসেন, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ জেলার গফরগাঁও একটা বিখ্যাত উপজেলা। সারা বাংলাদেশে ইলেকশনের দিন একটা মানুষও খুন না হলে এখানে একটা খুন হবেই। ব্রাহ্মণবাড়িয়া টেটা যুদ্ধের পরে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত উপজেলা হচ্ছে এই গফরগাঁও। চন্দ্রকুমার দে এর এই বাড়ি ওই বাড়ি করে যখন ঘুরতে ফিরতে 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 লিখতেছে, ক্ষুধা তো লাগে, তখনকার সময় তার হাতে এত টাকা থাকে না, হোটেলে রান্না বান্না করে রাখে না যে দমদাম ঢুকবেন একবারে ভরপেট খেয়ে বের হবেন। এই লোক না খেয়ে টানা 2 দিন ধরে না খেয়ে আছে, কেউ খাবার দেয় না। তখন হঠাৎ করে সে কি করলো, সে ঢুকলো এক বাড়িতে, দেখলো মাসকলাই ডালের খুব সুন্দর করে একটা গ্রান আসতেছে। এই গ্রানটা দেখে এসে কি করলো, ওই বাড়ির পিছন পিছন ঘোরা শুরু করলো। ওই বাড়ির গৃহ করতে অর্থাৎ গিন্নি, ওই যে মহিলা রান্না বান্না শেষ করে, দুপুরে রান্না বান্না শেষ করে গোসল করতে গিয়েছে পুকুরে। এই সুবাদে চন্দ্রকুমার গিয়ে একবারে পাতিলের মধ্যে, হাড়ির মধ্যে বসে হাড়ি সহ খাওয়া শেষ, টোটাল খাওয়া যখন শেষ, তখন এই মহিলা আসলো, এসে তো চিৎকার দেওয়া শুরু। এই চন্দ্রকুমার তো স্বাভাবিক না, এ হচ্ছে মহিলাদের মতো লম্বা চুল রাখছে, অর্থাৎ বাবরি চুল, কবি কবি তার ভাব। 8 শার্ট, কালো রঙের 8 শার্ট হচ্ছে তার হচ্ছে শার্ট, এবং হচ্ছে শার্টের উপরে মেয়েদের মতো একটা ওড়না ঝোলানো। এটা দেখে তো এই মহিলা দিল চিৎকার যে, কে আমার ঘরে তুমি কি করো? সে দেখলো খাচ্ছি, না মা আমি খাচ্ছি। এখন এই চিল্লানো শুনে আশেপাশের লোকজন এসে চন্দ্রকুমারকে ধরে আটকে রাখলো। আটকে রাখলে চন্দ্রকুমারকে পিটালো, পিটানোর পর থানায় দিল। থানা থেকে অফিসার ফোন দিল কাকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন ল্যান্ড ফোন ছিল, ফোন যেটা লাইনের টেলিফোনে ফোন দিলে স্যার একজন ব্যক্তিকে পাঠালো, তার নাম জমিরুদ্দিন মোল্লা, অর্থাৎ কবর কবিতার বিখ্যাত জসীমউদ্দীন, লোকসাহিত্য অংশ নিয়ে। আচ্ছা, এখন আসুন, তখন এই জসীমউদ্দীন কি করলো, গফরগাঁও আসলো, এসে দেখলো এরা বাইরে রাখছে, হাত 2 হাত কি করছে, বাঁধছে, কার সাথে, গাছের সাথে। ওই সময়ের মানুষের শাস্তি একটা, গরু ছাগলের মতো। মানুষ চুরি করেছে, অন্যায় করেছে, কি করে, এরা ধরে বাঁধো, এরা ধরে বাইরে রাখো, পরে হচ্ছে অন্য কিছু। চোর আসলেই এরা ধরে বাইরে রাখো, চোর পাইলেই বাইরে রাখো। চোরও কেন যেন খুব একটা চালাক ছিল না, এই বাঁধনটা ছুটে চলে যাবে এই সুযোগ তার ছিল না।
এখন আসুন, তখন যেটা হলো, এই চোর যেটা করলো, এই সরি চন্দ্রকুমার দে, তখন তাকে নিয়ে আসলে জসীমউদ্দিন আসলেন ট্রেনে ঢাকায় কলকাতা থেকে, এরপরে আসলেন গফরগাঁওয়ের ট্রেনে। প্রাচীনকাল থেকে এই গফরগাঁওয়ের উপর দিয়ে বৃহত্তর ময়মনসিংহের সকল রেল যোগাযোগ চলে এই গফরগাঁওয়ের উপর দিয়ে। গফরগাঁও গিয়ে দেখলেন একটা ছেলে তারা খুব পিটাইছে, নাম কি রূপাই। রূপাইয়ের আগে সে হাত করলো, ম্যানেজ করলো কি করে, একটা কবিতা লিখলো রূপাইয়ের নামে। কেউ পড়েছেন কিনা, থাকলে একটু কমেন্টে লিখে দিবেন। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, জালিলাওয়ের ডগার মতো বাহু দুখান সরু, আর যাচ্ছি না। অর্থাৎ এই যে লিখে যখন রূপাইকে কনভিন্স করলো, কনভিন্স করার পর রূপাইকে বললো যে আচ্ছা শোনো, তুমি কি প্রেম করো? তখন সে বললো না না না, এমন কাজও কেউ করে, হ্যাঁ সি প্রেম কি করা যাবে সেই। তখন চিন্তা করলো যে তোমার কোমরে কি, অর্থাৎ লুঙ্গি, লুঙ্গির মধ্যে পেঁচিয়ে রাখছে একটা হচ্ছে গোলের কোটটা, গোল তামাক। তাহলে এই তোমার তো দাঁতগুলো খুব কিউট, তুমি তো এইগুলো ইউজ করো না, কার জন্য কিনেছো বলো? তখন সে আস্তে আস্তে করে পল্লী কবি জসীমউদ্দিন এমন ছেলের ছেলে যে বিয়ে করার আগেই সে কল্পনা করে এখানে তো দাদির কাপড় ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছে 2 নয়নের জলে। অর্থাৎ কি, সে বিয়ে করা ছাড়া এত সুন্দর একটা কল্পনা করতে পারলো, যেই কল্পনাটা, যে সাহিত্যটা লেখা ঠিক 6 মাসের মধ্যে কলকাতা বোর্ড তার ছাত্র অবস্থায়, কলকাতা বোর্ড কি করেছিল, মাধ্যমিক স্তরে বাধ্য করেছিল, পাঠ্য করেছিল বইটা, কবিতাকে। এই জসীমউদ্দিন গিয়ে যখন এই তো তার দুর্বলতা খুঁজে পেয়েছে, তখন বললো যে ঠিক আছে, কে, আমি তো অমুক বাড়ির একটা মেয়েরে পছন্দ করি, কাজের মেয়ে, আমি নিজেও কাজের ছেলে, একটা কাজের মেয়েরই তো পছন্দ করবো। সিনেমাতে দেখবেন যে কাজের মেয়ে শুধু কাজের ছেলেকেই পছন্দ করে, কোনোদিন এর বাইরে যায় না, কারণ সে জানে আমি এর বাইরে গেলে আমার লাভ নেই। এখন আসুন, শুধু রবীন্দ্রনাথই শুধু বাইরে গিয়েছিল, যে এই যে পছন্দ করার পরে একটু বাইরে চলে গিয়েছিল, আর বাকি সবাই ঠিক ছিল, স্বাভাবিক ছিল। তখন তাকে ধরে ম্যানেজ করলে, ম্যানেজ করার পর রূপাই কি করলো, রূপাই এই রূপাইয়ের নামে কবিতাটা পড়লে চোখে জল আসে। ওকে, কবিতাটা এরকমই। তখন এই রূপাইকে ম্যানেজ করার পর সে তাকে ছেড়িয়ে নিয়ে আসলো। এই হচ্ছে ঘটনা। কিন্তু ওই যে জসীমউদ্দিন ওইখানে গিয়েছেন, যাওয়ার পরে প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, একটু কমাই দেন। এই প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টির মধ্যে দেখলো মেয়েরা কি করে, ওই অঞ্চলের মেয়েরা সুন্দর সুন্দর কাঁথা সেলাই করে। কার জন্য কাঁথা সেলাই করে? যে ধরেন কি আমার কাঁথা লাগবে না, তাও এখন বর্ষাকাল কি করবে, 3-4 জন মহিলা একসাথে হইলে কি করে, কাঁথা সেলাই করে। দেখেন এটা কি হয়। তখন এই কাঁথা সেলাই করতে গিয়ে দেখলো কি কি কারণে কাঁথা সেলাই করে। ধরেন আমার একটা ভাতিজা আছে, তারে বিয়ে করাবো 10 বছর পরে, তার জন্য একটা কাঁথা অ্যাডভান্স সেলাই করে রেখে দিল। আমার একটা ভাতিজি আছে, তাকে বিয়ে করার পর তার জামাইকে, তার হাজবেন্ডকে একটা কাঁথা গিফট করব, সুন্দর করে, তার সুন্দর করে তার কিছু স্মৃতি। আমি যদি মারা যাই, নকশি কাঁথা, থ্যাংক ইউ। আমি যদি মারা যাই, এটা এখন দেন, এখন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি মারা যাই তাহলে আমার একটা স্মৃতি থাকবে না, এই মর্মে, এই মর্মে তারা কাঁথা সেলাই করতো। যে আমার তো ভাতিজিকে এই বছর বিয়ে দিয়েছি, 2 দিন পরে বাচ্চা হবে, বাবু হবে, তার বাবুর জন্য ছোট ছোট কাঁথা সেলাই করে রেখে দিলাম। হ্যাঁ, এই টাইপের যে বিষয়গুলো হয়। তখন যেটা হলো, এই যখন এই যে রচনা করলেন, তখন তিনি রচনা করলেন বাংলা সাহিত্যের বিখ্যাত একটা কাব্য নকশি কাঁথার মাঠ। এটাকে ইংরেজিতে অনুবাদ করেছেন একজন ইংরেজ সাহিত্যিক E.M. মিলফোর্ড। কি নামে? দ্য এমব্রয়ডারি কুইল্ট নামে। আচ্ছা, দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কুইল্ট নামে তিনি এটাকে ইংরেজিতে অনুবাদ করেছেন পল্লী কবি জসীমউদ্দিন। এরপরে আমরা যাবো হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকা বলতে আমরা শুধু একটা শব্দ চেঞ্জ করবো, সেটা হচ্ছে 1926 সাল। কারা কারা সংগ্রহ করেছেন? এরা দুইজনেই, আর কোনো কাজ নেই। 1926 সাল। পূর্ববঙ্গ বলতে তখন বোঝানো হতো বর্তমান কিশোরগঞ্জের ভৈরব উপজেলা, এবং হচ্ছে ওই যে টেটা যুদ্ধ যেখানে চলে, ব্রাহ্মণবাড়িয়া, এরপরে হচ্ছে বৃহত্তর নোয়াখালী মানে পূর্ব নোয়াখালী, এবং হচ্ছে এই চট্টগ্রাম। এই ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চট্টগ্রাম এবং কিশোরগঞ্জের লোকমুখে প্রচলিত যে কবিতা গান ও কাহিনীগুলো চন্দ্রকুমার দে কর্তৃক সংগৃহীত এবং দীনেশ চন্দ্র সেন কর্তৃক সম্পাদিত হয়, তাকে বলা হয় পূর্ববঙ্গ গীতিকা। এখানে 3টা পালা আছে: নিজাম ডাকাতের পালা, মানিক ডাকাতের পালা, দস্যু কানারামের পালা। এখানে মানিক ডাকাতের পাল্লায় পড়লে মহা বিপদ। আমরা বলি না বাংলা সাহিত্যে বিভিন্ন কাজে, আমরা ব্যক্তি জীবনে বলি মাইনকা চিপাই পড়েছি। মাইনকা চিপা বলতে আপনি কি বোঝেন? কমেন্টে লিখুন। মানুষ মানিক ডাকাতের পাল্লাই পড়লে, মানিক ডাকাতের মানে চাপায় পড়লে বা নিচে পড়লে, তার পাল্লাই পড়ে গেলে কি অবস্থা হতো? মানিক ডাকাত, আপনি কখনো ব্যক্তি জীবনে এই শব্দটা ব্যবহার করেছেন কিনা? যে মাইনকা চেপা, কঠিন বিপদ। ইয়েস, কেন কঠিন বিপদ? মানিক ডাকাত ছিল, ধরেন আপনি যাচ্ছেন আমার মতো করে, কিচ্ছু টাকা নাই, পয়সা নাই হাতে, সে তো ডাকাত, তার কাজ ডাকাতেই করা। এখন টাকা পয়সা নাই, তাহলে এক আঙ্গুল কেটে রেখে যান। কেন? আপনি টাকা পয়সা ছাড়া আসছেন কেন? তার মানে প্রথমবার আপনার এক আঙ্গুল কাটলো, দ্বিতীয়বার আবার কখনো দেখা হলে তার সাথে আরেকটা আঙ্গুল কাটে রেখে দিবে, আরেকটা আঙ্গুল কাটে রেখে দিবে, আরেকটা আঙ্গুল কাটে রেখে দিবে, শেষ এক হাত গেল, আরেক হাতে তো আঙ্গুল আছে, ওইখান থেকে একটা করে কেটে রেখে দিবে। এটার নাম হচ্ছে মাইনকা চিপা। অর্থাৎ নিজাম ডাকাতের ক্ষেত্রে বিপদ থেকে বের হওয়া যায় না। ইয়েস, এই জন্য মানুষ বলে কি মাইনকা চিপা। এখন শব্দটা আপাতত শুনতেও একটু খারাপ মনে হয়, কিন্তু বাংলা সাহিত্যে এটার ব্যবহার ভালোই করা হয়েছে, যে মানিক ডাকাতের পাল্লায় পড়লে কেউ বের হতে পারতো না। নিজাম ডাকাত নামে একজন বিখ্যাত ডাকাত ছিল,
এই নিজাম ডাকাতের পালা, কাফন চোরা, এখানে বেশ কিছু পালা আছে। এই পালাগুলো শুধু দেখে নেবেন, বিগত বছরের প্রশ্নগুলো। এখানে বিস্তারিত আলোচনা এই জন্য করছি যে শুধু শুনলে কিছুটা মনে থাকবে, সারা যেমন সবসময় পড়লে মনে থাকবে না, বই পড়লে সব মনে থাকে না। এখন আসুন, এরপরে কি হয়েছিল, দস্যু কানারামের পালা শেষ। এটা 1926 সালে এগুলো সংগ্রহ করেছেন। ময়মনসিংহ গীতিকাটা বর্তমানে 23টি ভাষায় অনুবাদ করা হয়েছে। এরপরে যাবেন, এরপরে কি আছে, নাথ গীতিকা। 1886 সালে স্যার জর্জ গ্রিয়ারসন নামক একজন ব্যক্তি ছিলেন। স্যার জর্জ গ্রিয়ারসন উনি একজন খ্রিস্টান ছিলেন। জর্জ গ্রিয়ারসন এই অঞ্চলে আসছিলেন খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য। স্যার জর্জ গ্রিয়ারসন কি করেছিলেন, রংপুর জেলার মুসলিম কৃষকদের লোকমুখে প্রচলিত যে সাহিত্যগুলো, রংপুর জেলার মুসলিম কৃষকদের লোকমুখে প্রচলিত যে কবিতা, কাহিনী ও গানগুলোকে সংগ্রহ করে তিনি কার নামে প্রকাশ করেছিলেন, মানিক চন্দ্র রাজার গান নামে প্রকাশ করেছিলেন। মানিক চন্দ্র রাজা, মানিক চন্দ্র রাজা ছিলেন তৎকালীন রাজা, কেন আর্থিক সহযোগিতা পাওয়া যায় তাই মানিক চন্দ্র রাজার গান নামে প্রকাশ করেছিলেন। তাকে বলে হচ্ছে নাথ গীতিকা, তাকে কি বলে, নাথ গীতিকা। চন্দ্রকুমার দে কি হলো, হ্যাঁ আচ্ছা, চন্দ্রকুমার দে তো চলে আসলো। চন্দ্রকুমার দে তো ওই যে রূপাইয়ের মাইর থেকে বেঁচে গেল, রূপাই ধরে কাঁচার মধ্যে আটকে রাখছিল, তোমার সাথে। তবে চন্দ্রকুমার দে যে খাবারগুলো খেয়েছে এটা ইতিহাস করেছে। সে শুধু যে খেয়েছে তাই না, মানুষ তো খাই, কতই না খাই। এই যে আমরা এসে তার এই যে এই ঘটনা ঘটার প্রায় 100 বছর পর এসে, 100 বছর প্রায় না, প্রায় 100 বছর, 1923 2023 সাল শেষ, 100 বছর হয়ে গেছে। 100 বছর পরে এসে আমরা চিন্তা করছি, আমরা গল্প করছি কি চন্দ্রকুমার দে ওই মহিলার কি মাসকলাই রান্না ডাল দিয়ে এক হাঁড়ি ভাত খেয়েছিল। এখন তো আমরা ভাত খাওয়ার সময় চিন্তা ভাবনা করে খাই, কিন্তু ও তৎকালীন মানুষ খাওয়ার সময় কোনো চিন্তা ছিল না, আনলিমিটেড খাও, যত খাইতে পারো খাও। এখন আসুন, এরপরে আসছে কি, আপনার ক্লাস খুব ভালো লাগলো, হ্যাঁ। কে লিখছেন, রিয়েলমি 2C21 মানে হচ্ছে 21, এটা কে, নাম কি, পরিচয় কি আপনার? এ হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ। এখান থেকে বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন মধ্যযুগ থেকে। এরপরে আমরা যাব আর কিছু অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যের মধ্যে আমরা যাব, বাংলা সাহিত্যের বিখ্যাত কিছু অনুবাদ আছে। অনুবাদগুলো কি কি আমরা যাব হচ্ছে, কুরেশি রোশাং রাজসভায় কিছু সাহিত্য আছে। রোশাং রাজসভা থেকে একটা সাহিত্য পড়বো, দুইটা সাহিত্য পড়বো। দৌলতুজি বাহারাম খান, দৌলতুজির বাহারাম খান তিনি রচনা করেছিলেন কি, সতী ময়না ও লুরোচন্দ্রাণী। ময়না সৎ অবলম্বনে তিনি সতী ময়না ও লুরোচন্দ্রাণী অনুবাদ করেছিলেন, এটা একটু পড়লেন। আলাউল, আলাউলের বিখ্যাত অনুবাদ হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী মানে হচ্ছে এই মালিক মোহাম্মদ জৈশী নামক একজন ব্যক্তি ছিলেন, তিনি হিন্দিতে একটা বই রচনা করেছিলেন, অনুবাদ করেছিলেন, রচনা করেছিলেন পদমাবত। এই পদমাবত থেকে বাংলা ভাষায় তিনি অনুবাদ করেছিলেন পদ্মাবতী নামে। বাংলা ভাষায় তিনি পদমাবত থেকে পদ্মাবতী নামে অনুবাদ করেছেন যে সাহিত্য, সেটাই হচ্ছে আলাউলের বিখ্যাত পদ্মাবতী। তারপরে যাবেন হচ্ছে পদ্মাবতী, পদ্মাবতীর পরে যাবেন হচ্ছে মন্ত্রী মাগন ঠাকুর, তিনি ছিলেন রোশাং রাজসভার প্রধান অজির। তার রচিত কাব্যের নাম চন্দ্রাবতী, এটা 38 স্তম্ভে বিসিএস এসেছিল। চন্দ্রাবতী এটা কি, মূলত একটা কাব্যের নাম চন্দ্রাবতী। তবে চন্দ্রাবতী একটা পালা আছে, সেটা কোন জায়গার পালা আছে, ময়মনসিংহ গীতিকার একটা পালা আছে চন্দ্রাবতী। এগুলো আপনার মনে থাকে কিভাবে, আমি তো জানি না কেমনে যেন মনে থাকে, আমি নিজেও কিছু বলতে পারতেছি না। স্যার বুলেট বেসিক বেচে কি আপনি ক্লাস নেবেন, তাইলে ভালো হতো। বুলেট বিচ কোনটা তো আমি জানি না আপু। আমাদের ক্লাস নেওয়ার বিষয়টা হচ্ছে কি, যে কখন যে যেদিন আসি আপনার ক্লাস। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আব্দুল আলিমকে আগে ক্লাস করেছেন নাকি আজকেই প্রথম, আগে কোনো ক্লাস করেছেন কিনা নাকি আজকেই প্রথম? এখন দেখুন, চন্দ্রাবতী এতটুকু পারবেন রোশাং রাজসভার কবিতার মধ্যে, কুরেশি মন্ত্রী মাগন ঠাকুর, আলাউল এবং হচ্ছে দৌলতুজির বাহারাম খান। এরপরে যাবো বাংলা সাহিত্যের মধ্যযুগের রোমান্টিক প্রণয় উপাখ্যান। রোমান্টিক প্রণয় উপাখ্যান, রোমান্টিক শব্দের ইংরেজি শব্দ রোমান্টিক, বাংলা শব্দের অর্থ হচ্ছে কি, রোমান্টিকের বাংলা কি, একটু কমেন্টে লিখবেন, রোমান্টিকের বাংলা কি? রোমান্টিকের বাংলা কি, রুটিন দেখতে বলেন ওনাকে। আপনার ক্লাসটা অসম্ভব সুন্দর লাগলো, নীলুফার ইয়াসমিন, থ্যাংক ইউ। রোমান্টিকের বাংলা কি, এটা যদি বলতে না পারেন আপনার জীবনে বিয়ে শাদী করা লাগবে না। যদি রোমান্টিক শব্দের বাংলা না জানেন, তাহলে আপনার বিয়ের পর সারা জীবন কষ্ট আর আনন্দ, মানে মহা কষ্টে কাটুক, আমি এটাই চাই। জানি না কেন জানেন না, তন্নি অধিকার, এটা কোনো কথা, আপনি জানেন না রোমান্টিকের বাংলা কি? রোমান্টিক শব্দের বাংলা কি, কত কিছুর বাংলায় তো বলে দিই, আজকে তো এটা বলবো না। রোমান্স, এই রোমান্স কোন ভাষার শব্দ? রোমান্স তো রোমান ভাষার শব্দ। কি আছে, চিরকুমারী আমি, কে এটা? খাদিজাতুল কুবরা। ঘটনা কি, আপনি চিরকুমারী কেন, এই এই ইতিহাস কেন আপনি তৈরি করেছেন? খাদিজাতুল কুবরা হাস্যরসাত্মক, কমেডি অর্থ হাস্যরসাত্মক, কমেডি।
ট্র্যাজেডি মানে কি? বিয়োগান্ত। তাহলে রোমান্টিক শব্দের অর্থ কি? রোমান্টিক শব্দের অর্থ কি বলুন? রোমান্টিক শব্দের অর্থ কি? আবেগ প্রবণ। নো, আবেগ দিয়ে তো দুনিয়া সব চলে না, বাংলা পারি না তাই। এটা কেমন কথা? রোমান্টিক তো আপনি জীবনে কখনোই শোনেন নাই। রোমান্টিক কাব্য, রোমান্টিক এই, রোমান্টিক সেই। রোমান্টিক শব্দের অর্থটা কি? রোমান্টিকের বাংলা কি? বাংলাটা একটু কমেন্টে লিখবেন। এখন শোন, আমরা যেটা করব, বাংলা সাহিত্যের প্রণয় উপাখ্যান। প্রণয় উপাখ্যান কি করেছে বাংলা সাহিত্যের? সুলতানি আমলে বাংলা সাহিত্যের মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে বড় অবদান হচ্ছে কাহিনী কাব্য, রোমান্টিক প্রণয় উপাখ্যান বা উপাখ্যান। প্রেমের কাহিনী, সহজ বাংলা যদি বলি, এটা হচ্ছে রোমান্টিক শব্দের অর্থটা হচ্ছে প্রেম, আবেগ, ভালোবাসা। শুধু আবেগ না, ভালোবাসা। ভালোবাসা মানে কি? একজনের প্রতি আরেকজনের টান, আকর্ষণ, বিকর্ষণ, এটাই। রোমান্টিক প্রণয় উপাখ্যানের প্রথম কাব্য হচ্ছে শাহ মোহাম্মদ শগীরের রচনা ইউসুফ জুলেখা। দেখুন, আমরা যেমন বাংলা সাহিত্যে পাই কি, একটা ঘটনা একটা পেয়েছে কি, এই রাধা এবং কৃষ্ণের প্রেমের কাহিনী। এই প্রেমের কাহিনীকে যে যার মতো করে রং দিয়েছেন। এখন বরুচণ্ডীদাস সেও রচনা করেন কি, সই কেমনে ধরিব হিয়া আমারই বধুয়া আনবারে যাই আমারই আঙ্গিনা দিয়া। এটারে কপি করে গান লিখে আমাদের মমতাজ। আচ্ছা, এরপরে যদি যাই হচ্ছে বিদ্যাপতির ভাষায়, এসো কি কি শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তার মানে আমাদের প্রেমটা মেনে নাও, যে মানুষের উপর আর কোনো কিছু সত্য হতে পারে না। এখন আমি পুরোহিত হলেও আমি এখন আর এই জাত টাত কোনো কিছু বিচার করতে যাবে না। আবেগপ্রবণ, কল্পনাময়। আচ্ছা, এখন আসুন, এই যে শাহ মোহাম্মদ শগীর, আরবি সাহিত্যে এমন একটা ইতিহাস ছিল। এরাবিয়ান কি বলে এটাকে, উপন্যাসগুলোতে, এরাবিয়ান উপন্যাসগুলোতে একটা বিখ্যাত একটা উপাখ্যান ছিল কি, ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখার ঘটনা হয়তো, জুলেখার কাহিনীটা একটু বলেন। ইউসুফ জুলেখার কাহিনীটা এখানে একটু ঘটনা ভিন্ন। সাহিত্যে আমরা যেটা পাই সেটা এক জিনিস, আর আমাদের কোরআনে যেটা পাই সেটা আরেক জিনিস। যারা মুসলিম এরা হয়তো জেনে থাকবেন যে কোরআনের মধ্যে একটা সূরা আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম নামে, সূরা ইউসুফ। এখানে বিস্তারিত আলোচনা করা আছে একটা যে ছোট্ট ছেলে ইউসুফ, যে ভবিষ্যতে নবী হবে, এটার ভবিষ্যৎবাণী ছিল। তাকে তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, সেখান থেকে একদল বণিক এটাকে উঠাইয়ে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে দিলে, সেই বাজার থেকে কোনো ক্রমে ওই অঞ্চলে বাদশার কাছে চলে যায়। সে এত বেশি কিউট ছিল, তাকে দেখে ওই বাদশার স্ত্রী জুলাইখা খুব আকর্ষিত হয়, তার প্রতি প্রেম করার জন্য খুব সিরিয়াস হয়। আমরা এখানে দেখবো সূরা ইউসুফের ঘটনা একদিকে, কিন্তু সাহিত্যের মধ্যে এটা কিন্তু উল্টা ঘটেছে। আমি জানি না সাহিত্যিকরা কেন যেন এই ধর্মীয় বিষয়গুলোকে উল্টাই। যেমন রাধাকৃষ্ণের কাহিনী, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ছিল, কিন্তু এখানে তারা কি করেছে, জীবাত্মার সাথে পরমাত্মার মিলনটাকে কি করেছে জানেন, যে হচ্ছে একটা এখানে কৃষ্ণকে একটা লম্পট চরিত্র দেখিয়েছে। আমরা দেখি কোন সাহিত্যের মধ্যে, বিষাদ সিন্ধু উপন্যাসের মধ্যে, এখানে নায়ক হওয়ার কথা ছিল হচ্ছে ইমাম হোসেন, কিন্তু না করে এখানে নায়ক করা হয়েছে এজিদকে, মীর মোশাররফ হোসেন। ওনার কাজে যত উল্টা পাল্টা পাগলামি যা আছে সব 45তম বিসিএসে মীর মোশাররফ হোসেনকে নিয়ে একটা প্রশ্ন এসেছিল, যেটা আমাদের বাজারে প্রচলিত কোনো বইয়ের মধ্যেই নেই। যারা পরীক্ষা দিয়েছেন তারা মোটামুটি বুঝতে পারবেন। সেটা হচ্ছে কোন সাহিত্য রচনার জন্য 1 বছরের জন্য জেল খেটেছিলেন, সেটার নাম গৌজীবন। এখানে দেখুন গৌজীবন নিয়ে তিনি 2টা প্রশ্ন করেছেন। এক বলেছেন হিন্দুদেরকে এখানে মানে ওই যে কি বলে এটাকে ব্যঙ্গ করেছেন, যে হিন্দুরা কি শুধু গরুর দুধ খায়, কেন গরুরে তারা গো মাতা মনে করে, কেন যে গরুর দুধ সারা জীবন খাই। কিন্তু ভালো কথা, এটা হিন্দুরা মনেও করে, কিন্তু গরুরা কি ছাগলের দুধ খায় না বা মহিষের দুধ খায় না? খায়, তাহলে ওদেরকে মনে করে না কেন? এখন তো হিন্দুরা খেপে গেছে তার বিরুদ্ধে। মুসলিমদেরকে বললো এই হিন্দুরা এটাকে পূজা করে, এই গরুরে তোমরা এত কষ্ট দাও কেন? তৎকালীন সময় হাল চাষের একমাত্র উপকরণ হচ্ছে গরু। যেই বাড়িতে যার 2টা হালের গরু ছিল, সেই তৎকালীন সময়ের বড় লোক। তার মানে হচ্ছে বিসিএস ক্যাডাররা এখন যেরকম সমাজে মূল্য পাই, যার বাড়িতে 2টা হালের গরু বা 4টা হালের গরু আছে, তার চেয়ে বড় কৃষক আর ধনী মানুষ আর সমাজে নাই। এরকম একটা আলাদা মূল্য ছিল। মেয়েকে বিয়ে দেওয়ার আগে মানুষ ভাবতো তার বাড়িতে হালের গরু কয়টা আছে। এখন যেমন এই যে মেয়েকে বিয়ে দেওয়ার আগে ভাবে কি তার বাড়িতে চাকরি আছে কিনা, সরকারি চাকরি কিনা, বিসিএস ক্যাডার কিনা, নন ক্যাডার কিনা, ব্যাংকার কিনা। তখনকার সময় ভাবতে কি ওই বাড়িতে হালের গরু কয়টা আছে, এই যে বিষয়টা আছে। তখনকার সময় হালের গরু আছে, তার মানে বিশাল কৃষিকাজ, তার মানে বিশাল ধনী মানুষ। তখন তারা বললো যে মুসলিমরা এই কৃষক এই গরুকে সকাল থেকে পিটানো শুরু করে, একবার পিটায় নেই হাল চাষে, এর খাবার দেয় না, আবার বাসায় নিয়ে আসে, সন্ধ্যাবেলায় আবার এর দিয়ে ধান মারাই করে, এই করে সেই করে, দুধ দোহন করে, গরুর বাচ্চারে অর্থাৎ গরুর বাছুরকে দুধ দেয় না, সব দুধ নিজেরা খেয়ে ফেলে। এই মর্মে যখন লিখেছিল, তখন এটাকে নিয়ে গৌজীবন নামে একটা সাহিত্য রচনা করার কারণে হিন্দু এবং মুসলিমরা থানায় গিয়ে মামলা করলে, দাঙ্গা শুরু হলে তাকে 1 বছরের জন্য জেল দেয়। এই সাহিত্যিকরা কেন যেন এরকমই হয়। কিন্তু আমরা এখানে দেখবো জুলেখা, ইউসুফ জুলেখার প্রেমে পড়েছে, এটা কিন্তু সত্য কথা না। খড়ের ডিবি থাকলে বড়লোক ভাবতে, কে লিখছেন এটা? হ্যাঁ,
এই যে গরুর প্লাস খড়ের ডিবি মানে হচ্ছে যার বড় বাড়িতে যত বড় খড়ের ডিবি তো বুঝেন একসাথে অনেকগুলো খড় রাখা, তার মানে তার জমি অনেক বেশি, তার মানে তার ধান বেশি হয়। তার ধান বেশি হয় মানে হচ্ছে, এটা আমাদের সমাজে একজন আছে, আমার একজন ফুফু আছে, ওনাকে বিয়ে দিয়েছিল এরকম করে। উনি নাকি দেখতে খুব কিউট ছিল, আমরা এখন এসে আর ওনাকে এত কিউট পাইনি, শুনেছি উনি নাকি খুবই কিউট ছিল দেখতে। ওনার জন্য হচ্ছে সরকারি চাকরিওয়ালা ছেলে পেলে এসেছিল, পুলিশ সেনাবাহিনী এই সেই। তখন আমার দাদা গিয়ে ওনাকে বিয়ে দিয়েছে ওই যে বড় আমাদের এলাকায় ময়মনসিংহের ভাষায় বলে পুঞ্জি, হ্যাঁ ওই যে যার বাড়িতে খড়ের ডিবি আছে ওইখানে নিয়ে বিয়ে দিয়েছিল। তার মানে কি তার বিশ্বাসই হয় না যে চাকরি করে মানুষ কি করবে, এত বড় খড়ের ডিবি আছে যে বাড়িতে। উপন্যাসের নায়ককে এটা নিয়ে ঝামেলা, এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। এই বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক সাহিত্য বা চাকরি পরীক্ষায় আসলে আপনাকে উত্তর লিখতে হবে এজিদ, কিন্তু বাস্তব জীবনে এজিদ কোনো নায়ক হতে পারে না। এজিদ হচ্ছেন একটা লম্পট, এজিদ হচ্ছে যাক ওদিকে যাচ্ছে না। নায়ক হওয়ার কথা ছিল ইমাম হোসেন, কিন্তু না হয়ে কি হলো, এজিদকে বানিয়ে দিলেন নায়ক। আপনার দরকার ইউসুফ জুলেখার প্রতি প্রেমে পড়েছিল, অর্থাৎ জুলেখা ইউসুফের প্রতি প্রেমে পড়েছিল। আমরা যেটা দেখি এটা হচ্ছে সর্বপ্রথম অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ শফির, এরপরে অনেকেই এটাকে অনুবাদ করেছেন। এরপরে আমরা যাবো হচ্ছে ফার্সি সাহিত্য। ফার্সি সাহিত্যে কি ছিল, লাইলি ও মাজনুন। লাইলি ও মাজনুন নামে একটা বিখ্যাত প্রেমের উপাখ্যান ছিল। স্যার ছুটি দেন কে, তন্নি আপনার ছুটি যান, তন্নির ছুটি এখনই যান, আর 10 মিনিট বা 5 মিনিট পরে বাকি অংশ শুরু করবো। তন্নির ছুটি আপনার, আপনি ইত্যাদি দেখেন, ইত্যাদিতে গিয়ে যে প্রশ্নটা করে হানিফ সংকেত সেটার উত্তর দিবেন, যেন আপনার আমরা পরবর্তীতে আপনাকে দেখতে পাই। আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনার খবর আছে, হ্যাঁ। আচ্ছা যাবেন, ওকে আপনার বিদায় তন্নি। আচ্ছা এখন আসুন, লাইলি ও মাজনুন গ্রন্থটা রচনা করেছিলেন কে, দৌলত উজির বাহরাম খান। এই যে দৌলত উজির বাহরাম খান রচনা করেছেন, এটা মানে একটা হচ্ছে একটা ফার্সি উপাখ্যান। এখানে লাইলি এবং মজনু দুজনের প্রেমের কাহিনী। আজকের ঘটনা না, লাইলির বাবা ছিলেন হচ্ছে, লাইলির বাবার নাম হচ্ছে সাইদ, তিনি হচ্ছেন বিশাল জমিদার রাজ্যের রাজা। তার মেয়েটা খুবই কিউট ছিল। এই যে লাইলির মেয়েটা তখনকার সময়ে সময়ে মক্তব, ওখানে লেখা আছে ডিরেক্ট মক্তব মানে প্রাক প্রাথমিক বিদ্যালয় বা প্রাথমিক বিদ্যালয়ে তারা পড়ালেখা করতো। তখনকার সময় মেয়েরা তো এত পড়ালেখা খুব একটা করতো না, তখনকার সময় মেয়েরা পড়ালেখা খুব বেশি করতো না। কিন্তু হচ্ছে ওই যে প্রাথমিক পড়ালেখা যখন শেষ করলো, তখন এই মজনুর সাথে পরিচিত হলো। কেন যেন কখন যেন একটা সময় যখন এই দুই পরিবার জানতে পারলো লাইলির সাথে মজনুর পরিচয়, তখন লাইলির বাবা মজনুকে অনেক পিটিয়েছিল। মজনুর আর্থিক অবস্থা ভালো ছিল, কিন্তু লাইলির বাবা তো ছিল জমিদার, অর্থাৎ যে শাসক, এই শাসকের পর্যায়ে ছিলেন না। কিন্তু আমরা দেখতে পাবো এই সাহিত্যের প্রেমগুলোকে একটু ভিন্নভাবে, যে রোমান্টিক প্রণয় উপাখ্যান কেন বলা হয়, যে এদের বিয়ে হয়নি কখনো। ইউসুফ এবং জুলেখা এই সাহিত্যে কখনো বিয়ে হয়নি, রাধা এবং কৃষ্ণ এই দুজনের মধ্যে বিয়ে হয়নি। লাইলি ও মাজনুন যে গ্রন্থটা আছে এই গ্রন্থের মধ্যে তাদের দুজনে বিয়ে হয়নি। লাইলিকে তার বাবা জোর করে একটা বৃদ্ধ ব্যক্তির কাছে বিয়ে দিয়ে দেয়। এখন লাইলি ওই বৃদ্ধ ব্যক্তিটাকে লাথি দিয়ে দিলে তার কোমর ভেঙে যায় এবং সে হচ্ছে একেবারে অকেজো হয়ে পড়ে, বিছানায় পড়ে যায়। এই যে বিছানায় পড়ে গেল, কিন্তু তার তো মন পড়ে আছে সেই মজনুর প্রতি। মজনুকে অনেক পিটিয়েছে তার বাবা, অনেক ধরনের নির্যাতন করার পর মজনু তাকে বলতে পারেনি। কোন একটা সময় লাইলি একটা কুকুর পালন করতো, এই কুকুরটা মজনুর প্রতি সবাইকে উপর খুব ক্ষিপ্ত থাকতো, কিন্তু মজনুর প্রতি কেন যেন ক্ষিপ্ত থাকতো না। এই কুকুরকে ধরেই কিস করা শুরু করতো। তার মানে এটাই আমার লাইলি, বিষয়টা এরকম ছিল। মানে ওই যে প্রেমে পড়লেই যা হয়, প্রেমে পড়লে মানে সে সরাসরি পাগল, না হলে একটু পাগল, না হলে একবারে পুরাই পাগল, এই টাইপের বিষয়। তখন এইটা দেখার পর লাইলির বাবা চিন্তা করলো, সেই সময় বিরহ বেশি চলতো, এই জন্য বিরহ নিয়ে গল্প লিখতেন, হ্যাঁ এরকমই হতে পারতো। তখন এইটা দেখার পর লাইলির বাবা চিন্তা করলেন, না আমি তো মাঝখানে একবার ভেবেছিলাম যেহেতু মেয়েটা তাকে পছন্দ করে বিয়েটা দিয়ে দেবো, যখন দেখি না লাইলির কুকুরকে পেয়ে সে কিস করে, এ তো স্বাভাবিক মানুষ নাই, তো অস্বাভাবিক। এরা ওদের আরো পিটিয়েছে, পিটিয়ে এর বাড়ি থেকে তাড়া করে দিল, বনে তাড়া করে দিল। আমরা এখানে দুটা ঘটনা পাই, একটা ঘটনা হচ্ছে লাইলি মজনুকে খুঁজে পেয়েছিল কিন্তু একজন আরেকজনকে গ্রহণ করেনি, কিন্তু আরেকটা ঘটনা পাই লাইলি লাইলির মতো করে মজনুকে খুঁজেছে, মজনু মজনুর মতো করে খুঁজেছে। পরবর্তীতে একটা সময় দেখা হওয়ার কিছুক্ষণ পরেই লাইলি মেয়েটা মারা যায়। তাকে কবর দেওয়ার পর মজনু যেটা করে, তার কবরের উপর 2 হাত পা চিৎ পা টাং হয়ে শুয়ে থাকে। এখন শুয়ে থাকলে তার লাভ নেই, এটার নাম তো সুখ প্রকাশ বলে না। সুখ প্রকাশ করতে 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 না খেয়ে একেবারে মারা যায়। এই যে একজনের জন্য আরেকজনের জীবন প্রদান, একজনের সাথে আরেকজনের কখনো দেখা হয়নি, এটাই হচ্ছে বাংলা সাহিত্যের বিখ্যাত প্রণয় উপাখ্যান। আপনার দরকার এই লাইলি মজনু, এটার মূল রচয়িতাকে আব্দুর রহমান জামি। আব্দুর রহমান জামি নামক একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, সেটা হচ্ছে ইরানের তৎকালীন তিনি ছিলেন হচ্ছে পোয়েট লৌরেট, অর্থাৎ হচ্ছে তার রাজকীয় কবি ছিলেন আব্দুর রহমান জামি। তিনি এটাকে ফার্সি ভাষায় তিনি রচনা করেছিলেন লাইলি ও মাজনুন নামে, সেটা থেকে বাংলায় অনুবাদ করেছেন কে, দৌলত উজির বাহরাম খান। এই যে দৌলত উজির বাহরাম খান এটা রচনা করেছেন লাইলি ও মাজনুন। এরপরে আসুন হচ্ছে কি, ইউসুফ জুলেখা রচনা করেছেন শাহ মোহাম্মদ শফির। বাংলায় মুসলিম সাহিত্যিকদের মধ্যে সর্বপ্রথম কেউ লিখছেন লাভ বুঝে এমনই হয়, প্রণয় উপাখ্যান, প্রণয় মানে বিবাহ, উপাখ্যান মানে বিশাল কাব্য।
প্রণয় উপাখ্যান মানে বিবাহ নিয়ে কাব্য। দেখুন বিবাহের বিষয়টা লাস্ট পর্যন্ত কে কাকে করতে পারবে কে পারবে না এটা আমরা জানি না, কিন্তু প্রেমগুলো কেন যেন ইতিহাসে অসময় হয়, কেন যেন ওই যে কুফু মানে না। বিয়েতে আমাদের কিন্তু কুফু মেনটেন করতে হয়, যে একটা ফর্সা ছেলে ফর্সা মেয়েকে, একটা ধনী ছেলে ধনী মেয়েকে, একটা গরিব ছেলে গরিব মেয়েকে বিয়ে করবে, বাস্তবে এরকমই হয় অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু প্রেমগুলোতে তো এইগুলো হয় না। এই জন্য এই এর যত ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, এখন মনে হচ্ছে আপনার খুব কষ্টে আছেন। কে এটা? আলিফ নূর, মনে হচ্ছে যে আপনি খুব কষ্টে আছেন নাকি? এখন আসুন, আর এইগুলো দরকার নেই, থুতে হয় না। পদ্মাবতীটা পড়বেন, আলাউল রচনা করেছেন। আলাউল যা রচনা করেছেন সব প্রেমের কাব্য, যতগুলো রচনা করেছেন সব প্রণয়, কিন্তু একটা রচনা করেছেন নীতি কাব্য, তার নাম হচ্ছে তোহফা। আচ্ছা, এখন প্রেম না, এখন হচ্ছে টাইম পাস। কে লিখছেন? ছিলাম টাইম পাস। পড়ালেখা করেন, পড়ালেখা করেন, যতক্ষণ পড়ালেখায় আছেন ততক্ষণ প্রেম আছে। পড়ালেখা আমার ইউসুফ লেখা শেষ হলে দুনিয়াতে আর কোনো প্রেম নেই। এরপরে কি হবে? এরপরে যাব হচ্ছে আমরা আধুনিক যুগ, শেষ। প্রেম বলতে যতক্ষণে আমার ক্লাসে আছেন ততক্ষণ, এরপরে আর যাওয়া যাবে না। এরপরে এখান থেকে আর দরকার নেই। সৈয়দ সুলতান বেশ কিছু বই রচনা করেছেন, যেমন হচ্ছে সবই মিরাজ, রসুল বিজয়, উফাতে রসুল, এরপরে কি আছে জয়কুম, রাজার লড়াই, ইবলিস নামা। ইবলিস নামা রচনা করার পিছনে এখানে একটা বিখ্যাত উক্তি আছে, যেটা ইংরেজির সাথে আমরা পাই হচ্ছে প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেন্ট। প্যারাডাইস রিগেন্ট নামে একটা বিখ্যাত বা ইংরেজি সাহিত্যের একটা বিখ্যাত এপিক মানে মহাকাব্য আছে। এখানে শয়তানের একটা বিখ্যাত উক্তি শুনলে খুব মজা পাবেন। শয়তানে কি বলেছিল যে স্বর্গে দাসত্ব করার চাইতে নরকে রাজত্ব করা অনেক শ্রেয়। তার মানে আমি তো জাহান্নামে যাবই, আমি তো নরকে যাবই, ওইখানে গিয়ে আমি কি করবো? সবচেয়ে বড় শাস্তিটা আমি পাবো, তার মানে আমি হবো সেখানকার সর্দার। এটা আপনি দেখবেন এখানে ইবলিস নামাতেও তিনি এটা উল্লেখ করেছেন, এখানে বিখ্যাত। তবে এটা ইংরেজি সাহিত্যে আমাদের বিসিএস এ প্রায় বহুবার আসছে, যে কি স্বর্গে দাসত্ব করার চেয়ে আমি বেহেশতে গেলে একটু ছোটখাটো বেহেশতে পাবো, সবার নিচে গিয়ে থাকবো, সবার উপরে তো আমি শয়তান আর যেতে পারবো না, আমি তো ওইখানে আছে শয়তান। এই শয়তান তার কখনোই ওই ইয়াতে যেতে পারবে না, স্বর্গের সর্বোচ্চ স্থানে যেতে পারবে না। সে চিন্তা করলে তাহলে আমি সর্বোচ্চ স্থানে যেতে পারবো কোথায়? জাহান্নামে গেলে, দুজখে গেলে। তখন সে চিন্তা করলে যে না, নরকেই যাবো আমি, নরকে এমন ভাবে যাবো যে একবারে সবার উপরে, সবার লিডার আমি, সবার বস। আচ্ছা, এখন আসুন ইবলিস নামা। এইগুলো হচ্ছে এত কিছু দরকার নেই, নবী বংশ বইটা একটু পড়বেন। এরপরে এখন একটু রিভিউ করবো আমরা, এতক্ষণ যা কিছু পড়েছি আমরা শুধু রিভিউ করবো। এখন বলুন, এই মধ্যযুগের সাহিত্যের ক্লাস আপনার কাছে কেমন লেগেছে? দ্রুত একটা কমেন্ট করবেন, আপনার কাছে কেমন লেগেছে। এখন আমরা একটু রিভিউ করব বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ইতিহাস। সেটা হচ্ছে চর্যাপদ। চর্যাপদ রচনা করেছিলেন বৌদ্ধ ধর্মের সাধন ভোজন যারা রচনা করতেন, বৌদ্ধ ধর্মীয় গুরুরা, সহজিয়া সম্প্রদায়ের লোকজন রচনা করেছিলেন। সেটা হচ্ছে রচনা করেছিলেন হচ্ছে কোন ভাষায়? সান্ধ্য ভাষায়। এই সান্ধ্য ভাষাকেই আমাদের আজকের ভাষার সাথে মিলে না। এই ভাষা উম এই ভাষাটা হচ্ছে কোন ভাষা? সেই প্রাচীন যুগের বাংলা ভাষা ছিল এটা। এটাকে আজকের বাংলা ভাষায় লিখে প্রকাশ করেছেন 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, উনি আমাদের বাংলা ভাষায় লিখে এটাকে প্রকাশ করেছেন। শেষ। আচ্ছা, প্রেম পড়তে ইচ্ছা করছে আপনার ক্লাস করা, হ্যাঁ আজকে? আচ্ছা, এখন আসুন। তাই নাকি? ক্লাস ভালো লেগেছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন ভালো লাগলে তো হবে না, চাকরিটা কবে পাবেন সেটা একটু লিখে দেন, যে আপনার কয়দিনের মধ্যে চাকরি পাবেন, কয়দিনের মধ্যে চাকরি পাবেন। আজকে আপনাদের সাথে সরি আজকে না, আরেকটা ক্লাস আছে। পরের দিন আমরা পড়বো কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সেই একেবারে শূন্য থেকে, আপনার আমার মতো এমএ পাস না করা সত্ত্বেও, আপনার আমার মতো এসএসসি এইচএসসি অনার্স পাস করা না থাকা সত্ত্বেও, হ্যাঁ আচ্ছা দেখবো না, আচ্ছা ঠিক আছে যান। এখন আসলে না দেখা সত্ত্বেও সে কি করে এত এত কবিতা লিখলো, এবং তার জীবনের শেষ করুণ পরিণতিটা কি ছিল, যে কাজী নজরুল এই অগ্নিবীণার মতো কাব্য লিখে, বিদ্রোহীর মতো কাব্য লিখে, আনন্দময়ীর আগমনের মতো কাব্য লিখে, কবিতা লিখে, যেই কবিতা লেখার 3 দিনের মধ্যে তাকে ধরে নিয়ে গেল ব্রিটিশ সরকার, 1 বছরের জেল দিয়ে দিল। সেই তখন বয়সে আমার আপনার চেয়ে অনেক ছোট ছিল, কি করে সম্ভব? এখন আসুন তার জীবনের শেষ পরিণতি কি হয়েছিল। আচ্ছা, এখন আসুন, আপনার এই ক্লাস করে আপনার জন্য আবার আসলাম, তাই নাকি? থ্যাংক ইউ, অনেক কষ্ট করতেছেন। উপরওয়ালা আপনাদেরকে এই পরিশ্রমের বিনিময়ে দিক, যেন হচ্ছে উত্তম একটা জীবিকা হোক, আপনি ভালো একটা চাকরি পান, এটাই আমরা আশা করছি। আচ্ছা, এখন আসুন, এখন বিষয়টা হচ্ছে কি, ওই প্রাচীন যুগ চর্যাপদ, মধ্যযুগ শুরু হয়েছে অন্ধকার যুগ দিয়ে। কি 2টা বই ছিল, রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, হুলায়ুদ মিস্টের শেখ শবদিয়া। অন্ধকার যুগ শুরু হয়েছিল হচ্ছে শ্রীকৃষ্ণের কীর্তন দিয়ে, রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী বরাই নামক পিসির মধ্যস্থতায় সম্পূর্ণ হয়েছিল 13টি খণ্ডের মধ্য দিয়ে। এরপরে পড়লাম মঙ্গল কাব্য, এরপরে পড়লাম লোকসাহিত্য, এরপরে হচ্ছে প্রণয় উপাখ্যান। এখন আসুন, আজকের পর আমাদের এই পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেদিন পড়বো আধুনিক যুগ বাংলা সাহিত্যের। বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হবে 1801 সাল থেকেই। মাইকেল মধুসূদন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ দিয়ে শেষ করব।
আশা করছি বাকি সময়টুকু কাজে লাগাবেন, সুস্থ থাকবেন, একটা চাকরি যেন নিশ্চিত করতে পারেন, হ্যাঁ, যেন একটা চাকরি নিশ্চিত করতে পারেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আর আগের বেচের কারা আছেন ওদের সাথে এটাই লাস্ট ক্লাস, আর বাকিরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আগের বেচের আছেন, হ্যাঁ, 3টা থেকে যারা ক্লাস করেছেন। হ্যাঁ, আমিও ভালো থাকবো। আল্লাহ হাফিজ। নেক্সট ক্লাসের লিংক দেন। নেক্সট ক্লাস তো আপনাদের না, এটা তো বিসিএস এর ক্লাস। এটা কি ক্লাস আমি নিজেও জানি না, এটা বিসিএস এর, আপনাদের না। কি ক্লাস? কই বাংলা সাহিত্যের উদ্ভব? না, ওই ক্লাস আপনাদের করা লাগবে না, ওটা হচ্ছে বিসিএস এ, তো ওই চর্যাপদের বিস্তারিত আলোচনা করতে হবে। ঠিক আছে, অবশ্যই দোয়া করি, অবশ্যই দোয়া করি আল্লাহ আপনাকে একটা সম্মানজনক একটা জীবিকার ব্যবস্থা করুক, পড়ালেখার মধ্যে মনোযোগ বাড়িয়ে দেখে। আল্লাহ হাফিজ।